আবার ভাঙর, আবার লাগামহীন সন্ত্রাস, আবার মৃত্যু, আবার রাজনীতির বলি। ফের তৃণমূল আইএসএফ দ্বন্দ্বের অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন কিনা উঠল সেই প্রশ্ন। এবার বাড়ির অদূরে নৃশংসভাবে খুন করা হলো তৃণমূলের অঞ্চল সভাপতিকে। আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে আমি এই খুনের শাস্তি চাই। রাজ্জাক খান ভাঙড়ের তৃণমূলের পরিচিত মুখ, চালতাবেরিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি। বছর 37-এর এই নেতাকেই বৃহস্পতিবার রাতে বিজয়গঞ্জ বাজারের অদূরে গুলি করে কুপিয়ে খুন করা হলো। এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। ওদের পরিণত তাই হবে, একে অপরকে মারতে মারতে চলে যাবে। তৃণমূল নেতাকে কারা খুন করলো, কারা খুন করালো, কি কারণে খুন করা হলো? তৃণমূল আইএসএফ রাজনৈতিক লড়াইয়ের জের, নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হলেন তৃণমূলেরই নেতা? বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন 9:45। দলীয় কর্মসূচি সেরে মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা রাজ্জাক খান। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটর বাইকের পেছনে আরো দুজন ছিল। শিরিষতলার কাছাকাছি আসতে হঠাৎ ঝোপের আড়াল থেকে এলোপাথারি গুলি ছুটে আসে। সূত্রের খবর, সেখানে আগে থেকেই লুকিয়ে ছিল 4 জন আততায়ী। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে যান তৃণমূল নেতা। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে মাথায় শুরু হয় এলোপাথারি আঘাত। আমি যথারীতি এসে দেখি আমার বোনাই লুটিয়ে পড়ে আছে, মানে ওর বিভৎসতা, ওর মাথার এখান থেকে কোপ মারা দাগ আছে, চোখটা বেরিয়ে আছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই যে ঝোপটি রয়েছে, এই ঝোপের পাশে একটি মেঠো রাস্তা রয়েছে। এই মেঠো রাস্তা দিয়ে যদি একটু এগিয়ে যাওয়া যায় তাহলে রাস্তাটি কিন্তু আচমকাই অনেকটা নিচে নেমে যাচ্ছে। যেখানে যদি কোনো দুষ্কৃতী লুকিয়ে থাকে, সেই দুষ্কৃতী লুকিয়ে থাকলে রাস্তার উপর দিয়ে কোনো বাইক বা কোনো লোকজন যদি হেঁটে যায় তাহলে কিন্তু তারা জানতেও পারবেন না যে এখানে দুষ্কৃতী লুকিয়ে রয়েছে। রাত্রে যখন বাজার থেকে ফেরে যদি পাড়ার কেউ ভাঙড়ে থাকে তাদেরকে নিয়েই সঙ্গে ফিরতেন। কালকে কে কে ছিল এখনো পর্যন্ত জানা যায়নি। দুজন ছিল বলছে, বাজারে যে সমস্ত দোকানদাররা দেখেছে বাড়ি ফেরার সময় যে বাইকে দুজন কেউ ছিল। না না, এমন কোনো হুমকি আমরা শুনিনি, আর রাজ্জাকদাও আমাদের সঙ্গে কোনোদিন এমন কিছু বলেনি। আমি খবর পেয়েছি রাত 10:10-এর দিকে। বাড়ি চলে যাওয়ার পরে খবর পেয়েছি এখানে কোপানো আছে ঘাড়ে, আর মাথায় গুলি লেগে আছে, ওখানটায় পড়ে আছে। আর দেখলাম গুলি খোলটোল পড়ে আছে, পুলিশ জায়গাটা ঘিরে দাঁড়িয়ে আছে। তৃণমূল নেতার আত্মীয় পরিজনরা জানাচ্ছেন, প্রতিদিন সন্ধ্যে 7টা, 7:30 নাগাদ বাড়ি ফিরতেন রাজ্জাক খান। বৃহস্পতিবার তৃণমূলের 3টে কর্মসূচিতে যোগ দেন। প্রথমে নিউ টাউন হাতিশালায়, তারপর বিজয়গঞ্জ বাজারেই পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। আর রাতে ভাঙড়ে তৃণমূলের একটি কর্মসূচি ছিল, যেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রাত 9:30 নাগাদ শওকত কর্মসূচি সেরে বেরোতেই বাড়ির পথ ধরেন রাজ্জাক। আর 9:45 নাগাদ এই ভয়ঙ্কর ঘটনা। যিনি ম্যাগি আনবেন উনি বলল, হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি। এবারে আছি থানায়, দাদা আছে শওকত মোল্লা, দাদা আছে, দাদা বেরিয়ে গেলে আমি চলে যাব। 9:30 দাদাও বেরিয়ে গেছে, আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদেরকে দেখবে, আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? গতকালকে আমাদের ভাঙড় পার্টি অফিসে একটা দলীয় মিটিং ছিল, সেই মিটিংয়েই ছিলেন, সওগাতদা ছিল। মিটিং সারার পরে একটু ভাঙড়ের ব্যক্তিগত কিছু কাজ ছিল, সেই কাজ করে ফিরতে একটু রাত হয়ে গেছে। প্রতিদিন এতটা রাত করে না। হামলার পরে তৃণমূল নেতাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি একেবারে বিজয়গঞ্জ মেলার মাঠ থেকে মাত্র 3-4 মিনিট দূরে, এবং সেখানে বাড়ি কিন্তু তিনি ফেরেন এই রাস্তা দিয়ে। অন্যান্য দিন তিনি বাড়ি ফেরেন সন্ধ্যে 7টা থেকে 7:30-র মধ্যে, কিন্তু গতকাল তার রাজনৈতিক কর্মসূচি ছিল। প্রথম কর্মসূচি ছিল হাতিশালায়, সেখানে দলীয় কর্মসূচি সেরে তিনি আসেন বিজয়গঞ্জ পার্টি অফিসে, এবং সেই বিজয়গঞ্জ পার্টি অফিসের পিছনে সেখানে একটি বৈঠক হয়, এবং বৈঠকের পর তিনি কিন্তু রাত 9:45 নাগাদ এই রাস্তায় ফিরছিলেন বাড়ি যাওয়ার পথে। তার সঙ্গে কিন্তু বেশ কয়েকজন ছিল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং তারা সেই সময় কিন্তু আচমকা এই ঝোপের
ঝোপের আড়াল থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসে এবং তারপর তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তার মৃত্যু নিশ্চিত করতে কিন্তু এলোপাথারি কোপ দেওয়া হয়, মূলত ঘাড়ে কোপ বসানো হয়েছে এমনটাই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন। মিটিং ছিল সব ভোগালী 1, 2, শানপুকুর এবং চালতেবেড়িয়া। আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিসে এমএলএ সাহেব গিয়েছিল, ও সেখানে গিয়েছিল, ওখানে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা টুচকা খেয়েছে, খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। এখানে পলিটিক্যাল মানে এন্টি মানে আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ওর আইএসএফের টার্গেটে ও আছে। আমার ভাই বাজার থেকে বাড়ি যাচ্ছিল, মিটিং ছেড়ে মার্ডার করে দিয়ে আসতো, গুলি করেছে, কোপ মেরেছে, হতে পারে রাজনীতি কারণ। ভাঙড় এলাকা 8টা থানায় বিভক্ত। যেখানে হত্যার ঘটনা ঘটেছে সেটা উত্তর কাশীপুর থানার অন্তর্গত, কিন্তু যেখানে খুন হয়েছে তার মাত্র 1 কিলোমিটার দূরেই ভাঙড় থানা। তবে খুনের জন্য আততায়ীরা বেছে নিয়েছিল এমন এলাকাকে যেখানে আলো নেই, কোনো সিসি ক্যামেরা নেই। ভাঙড়ের চালতাবেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের পিছনে কিন্তু অত্যন্ত সুপরিকল্পনা রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। তার কারণ এই যে জায়গায় খুন করা হয়েছে সেই রাস্তাটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে অত্যন্ত স্ট্র্যাটেজিকভাবে, কারণ এই রাস্তায় নেই কোনো আলো, নেই কিন্তু কোনো জনমানব। প্রশ্ন হচ্ছে আততায়ীরা কি করে জানলো যে বৃহস্পতিবার রাজ্জাক খানের বাড়ি ফিরতে দেরি হবে? এই রাস্তা দিয়েই ফিরবেন। শুধু তাই নয়, এলোপাথারি গুলির সময় মোটর বাইকে রাজ্জাকের পেছনে যে 2 জন ছিলেন তারা কিভাবে পুরোপুরি অক্ষত থেকে গেলেন? খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। 9:30 থেকে 10টার মধ্যে একজন রাজ্জাক খান ওনার মার্ডার হয়েছে। পোস্টমর্টমের পরেই এক্সাক্ট পাওয়া যাবে কিভাবে হয়েছে। ইঞ্জুরি কিছু আমরা নোট করেছি, এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 4টি গুলির খোল। এই যে রাস্তা, সেই রাস্তা সংলগ্ন যে পাশের এই মেঠো পথ, সেই মেঠো পথ দিয়েই কি আততায়ীরা পালিয়ে গেছিল? এই প্রশ্ন উঠছে। তার কারণ প্রাথমিকভাবে কিন্তু যে অনুসন্ধান করছে তদন্তকারী আধিকারিকরা, এমনকি ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারাও কিন্তু মনে করছে যে এই মেঠো পথ ধরেই কিন্তু পাশের যে মাছের বিল রয়েছে সেই বিল ক্রস করে একেবারে বিলের অপর প্রান্তে চলে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু এই মেঠো পথ ধরে একেবারে মাছের যে আলপথ রয়েছে সেই আলপথ ধরে একেবারে এই মাছের বিল যেটি রয়েছে বা জলকর যেটাকে বলা হয় তার ঠিক অপর প্রান্তে চলে গিয়েছে। মনে করা হচ্ছে আততায়ীরা কিন্তু এখানে রাজ্জাক খানের উপর হামলা চালিয়ে তাকে তার মৃত্যু নিশ্চিত করার পর এই আলপথ ধরেই কিন্তু একেবারে ঝিলের ওপারে চলে যায় এবং সেখান থেকে তারা গা ঢাকা দেয়। পুলিশ সূত্রে খবর, যখন খুনের ঘটনা সেই সময় ওই জায়গায় কতগুলো মোবাইল ফোন সক্রিয় ছিল টাওয়ার ডাম্পিং এর মাধ্যমে তা জানার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিজয়গঞ্জ বাজার এলাকার সিসিটিভিও। ভয়ে ভাঙড়, ভয়ে ভয়। বিধানসভা ভোটের আগে ফের শিরোনামে ভাঙড়। আবার রক্তে ভিজল ভাঙড়ের মাটি, ফের সেই রক্তক্ষয়ী রাজনীতি। তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা, আর তারপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। একে অপরকে দোষারোপের পালা। তৃণমূল অভিযোগ করছে খুন করেছে আইএসএফ, উল্টো দিকে আইএসএফ এর দাবি খুনের নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। বৃহস্পতিবার একাধিক দলীয় বৈঠক সেরে রাতে বাইকে বাড়ি ফিরছিলেন চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামের বাসিন্দা ও এলাকায় সক্রিয় তৃণমূল নেতা রাজ্জাক খান। একেবারে নির্জন এই এলাকাতেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। মাথায় গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ঘাড়ে ও মাথায় কোপানো হয় বলে অভিযোগ। কিন্তু খুন কে করলো, কারা করালো, খুনিরা কোথায় গেল, খুনের নেপথ্যে কি কারণ? তৃণমূল আইএসএফ দ্বন্দ্বের জের নাকি তৃণমূল ভার্সেস তৃণমূল? উত্তর নেই, কিন্তু প্রশ্ন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গত কয়েক বছরে এই চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে জমি শক্ত করেছে আইএসএফ, কিন্তু তৃণমূলের দাবি সম্প্রতি রাজ্জাকের হাত ধরেই পাল্টা জমি তৈরি করছিল তারা। এই কারণেই যে ওকে না সরাতে পারলে এই এলাকাটা ওদের হাতছাড়া হবে, যার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে। শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বুথের সংখ্যা 30টি। 2021-এর বিধানসভা ভোটে এই 30টি বুথে 8000-এর বেশি ভোটে লিড পায় আইএসএফ, কিন্তু ছবিটা বদলে যায় 2023-এর পঞ্চায়েত ভোটে। গ্রাম পঞ্চায়েতে 30টি আসনের মধ্যে 18টিতে তৃণমূল এবং 12টিতে জয় পায় আইএসএফ। পঞ্চায়েত সমিতির 3টি আসনের মধ্যে 2টি আইএসএফ এবং 1টিতে জয়ী হয় তৃণমূল।
2024-এর লোকসভা ভোটের ফল অনুযায়ীও এই চালতাবেড়িয়াতে 1300 ভোটের লিড ছিল আইএসএফ-এর। অর্থাৎ 2021-এর বিধানসভা ভোটে যে এলাকায় 8000-এর বেশি ভোটে এগিয়ে ছিল আইএসএফ, সেটাই 2024-এর লোকসভা ভোটে 1300 ভোটে নেমে এসেছিল। এখানেই শেষ নয়। তৃণমূল সূত্রে দাবি 2024-এর লোকসভা ভোটের পর আইএসএফ-এর এক পঞ্চায়েত সমিতির সদস্য এবং 5 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। এই প্রেক্ষাপটে তৃণমূলের অভিযোগ, এলাকায় রাশ আলগা হয়ে যাচ্ছে দেখেই তাদের অঞ্চল সভাপতিকে খুন করেছে আইএসএফ। 2021 সালে এখান থেকে আইএসএফ প্রায় 8 থেকে 9000 ভোটে লিড নিয়েছিল। 2024 সালে রাজ্জাকের নেতৃত্বে এইখানে গণতান্ত্রিকভাবে যে ইলেকশন হয়, সেখানে 1300 ভোটে আমরা ডেফিসিট হই। 24-এ লোকসভা নির্বাচনের পর এখানে আইএসএফের অনেক পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য, তারা এই রাজ্জাকের হাত ধরে, আরেকজন ওইদুল বলে একটা ছেলে আছে, এদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। ফলে আস্তে আস্তে এই এলাকার জমিটা আমাদের শক্ত হচ্ছিল। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে ওর কাল। পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমনপীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগীয় তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। মাননীয় বিধায়ক শওকত মোল্লা বলেছেন এবং তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে আইএসএফ এর হাতেই এই হত্যাটা হয়েছে এবং এরপরে উনি স্থানীয় বিধায়ক হিসেবে এই কথাটা বলেছেন। সুতরাং তারপর তো কলকাতা পুলিশ দেখছে। না, অভ্যন্তর কোনো কোন্দল নেই ওখানে। পরিবারের দাবি প্রত্যেকদিন সন্ধ্যে 7:30 নাগাদ বাড়ি ফিরে যেতেন রাজ্জাক, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যে থেকে পরপর দলীয় কর্মসূচি ছিল তাঁর। একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোদ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও। পরিবারের দাবি অন্যান্য দিন সন্ধ্যায় বাড়ি ফিরলেও বৃহস্পতিবার রাত 9টা থেকে 9:30 নাগাদ বাড়ি ফিরেছিলেন রাজ্জাক। ওনার সাথে কেউ ছিল না, উনি একাই আসছিলেন। অন্য দিন লোক থাকে, কালকে ওর লোক ছিল না, তাই ও একাই আসছিলেন। গতকালকে আমাদের ভাঙড় পার্টি অফিসে একটা দলীয় মিটিং ছিল, সেই মিটিংয়েই ছিলেন, সওগাতদা ছিল। মিটিং সারার পরে একটু ভাঙড়ের ব্যক্তিগত কিছু কাজ ছিল, সেই কাজ করছিল, করে ফিরতে একটু রাত হয়ে গেছে। প্রতিদিন এতটা রাত করে না। রাত্রিরে যখন বাজার থেকে ফেরে যদি পাড়ার কেউ ভাঙড়ে থাকে তাদেরকে নিয়েই সঙ্গে ফিরতেন। তখনই রাস্তার নির্জন অংশে উঁত পেতেছিল দুষ্কৃতীরা। এখন প্রশ্ন, তৃণমূল নেতা রাজ্জাক খানের যে বৃহস্পতিবার রাতে ফিরতে দেরি হবে, সেটা দুষ্কৃতীরা জানলো কি করে? তাহলে কি তারই ঘনিষ্ঠ কেউ সেই খবর পৌঁছে দিয়েছিল? সর্ষের মধ্যেই কি ভূত? প্ল্যানিং করেই ঘটনাটা ঘটানো হয়েছে। জায়গাটা অত্যন্ত নির্জন, মানে এখানে একদম সমাজবিরোধীরা এই জায়গাটাকে বেছে নিয়েছিল এবং নিশ্চিতভাবে ফলো করছিল কেউ না কেউ। ফলো না করলে পিছন থেকে একেবারে সঠিক টিপস দেওয়া হয়েছে এবং সেই মতো কাজ হয়েছে। ওদের পরিণত তাই হবে, একে অপরকে মারতে মারতে চলে যাবে। নওশাদ বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের দাবি নওশাদের দল করছে আইএসএফ। এরা দুজনেই বলতে পারবে, আরাগুলো বলতে পারবে, এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে। এরা আমাদের কোনো স্টেক নেই, আমাদের লোকরা এসব করে না। আমাদের লোকদের মানসিকতাও নেই। আপনি ঢিল ছুঁড়ে দেন ও ফুল দিয়ে করবে। তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে যে এফআইআর দায়ের হয়েছে, সূত্রের খবর সেখানে আইএসএফ এর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ দায়ের করা হয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। যারাই খুন করেছে, এই খুনটা মেনে নেওয়া যায় না। সবাই বলেছে আইএসএফ করেছে, নিশ্চয়ই আইএসএফ করলে আইএসএফদের শাস্তি হবে, শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। পুলিশ সূত্রে দাবি, ভাঙড়ে নিহত তৃণমূল নেতার ময়না তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ তাদের হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে নিহত তৃণমূল নেতার শরীরে 5টা গুলির ক্ষত মিলেছে। ঘাড়ের ডান দিকে 4 সেন্টিমিটার চওড়া ক্ষত চিহ্ন পাওয়া গেছে, যা ধারালো কিছুর আঘাতে হয়েছে বলে ময়না তদন্তকারী চিকিৎসকদের অনুমান। সব মিলিয়ে ভাঙড় আছে ভাঙড়েই। রাজ্জাক মোল্লা, আরাবুল ইসলাম, শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের হত্যাকর্তা বিধাতা পাল্টায়, কিন্তু অশান্তি, সন্ত্রাস, রক্তপাত থামে না। কিন্তু কেন? খুন, সন্ত্রাস, জখম, রাহাজানি, বোমা, গুলি কি ভাঙড়ের ভবিতব্য? অতীতে বারবার অশান্ত হয়েছে ভাঙড়। পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন থেকে পঞ্চায়েত নির্বাচনের সময় লাগামহীন অশান্তি, রক্তপাত। এরপর ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়েছে ভাঙড়। ভাঙড়ের একদিকে নিউ টাউন, আরেকদিকে উত্তর 24 পরগনার শাসন এবং মিনাখা।
ভাঙড় বিধানসভার পাশাপাশি ভাঙড় থানার বেশ কিছু এলাকা পড়ে ক্যানিং পূর্বের মধ্যে। 2017 দোসরা জুন দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠকে ভাঙড়ে অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভাঙড়ের ভেতরে এখনো তো অনেক আর্মস ঢোকানো আছে, আমি খবর জানি। বাইরের অনেক বন্দুক আর অনেক আর্মস রেখে দিয়েছে। এটা এনিহাও আমাদের রেস্কিউ করতে হবে, কারণ বোমা আর আর্মস নিয়ে খেলতে দেবো না। কিন্তু তারপরও ভাঙড়ে অশান্তি বন্ধ হয়নি। পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ গেছিল 7 জনের। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে 2024-এর 8ই জানুয়ারি কলকাতা পুলিশের আওতায় আসে ভাঙড়। কিন্তু তারপরও অশান্তি থামেনি ভাঙড়ে। এবার খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ওনাকে মেরে মারার কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতিবাড়ি অঞ্চল। এই অঞ্চলে ও নেতৃত্ব দেয়, ওই অঞ্চলের কনভেনার, দলটাকে দলের মতো করে, তাই ওকে মারার চক্রান্ত এবং মেরেই দিয়ে। এখানেই প্রশ্ন উঠছে, এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কি হবে? ভয় এবং আতঙ্কের বাতাবরণ তো সর্বত্রই তৈরি হয়েছে, আর সেটা তৃণমূল চাইছে। কারণ যত ভয়ের বাতাবরণ থাকবে ততই 26-এ সাধারণ মানুষ ভোট দিতে বেরোবে না। আর এটাই তৃণমূল চায়, মস্তান এবং সমাজ বিরোধীদের ভোটে আবার সরকার স্থাপন করতে চায়। আগামী নির্বাচন কি হবে আমরা জানি না, নির্বাচনের আগে আর কত লাশ পড়বে সেটাও আমরা জানি না। অনেকে ভয় পেয়ে দেয়ালে পিঠ থেকে গেছে অনেক বিরোধী দলের, তারা এই হিংসাত্মক ঘটনা সামনে নিয়ে আসতে চাইছে শেষ উপায় হিসেবে। নানা জায়গায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হওয়ার পেছনে একটা হতাশা কাজ করছে বিরোধী বেশ কিছু দলের মধ্যে, এবং বিরোধী দলের কিছু গুন্ডা, কিছু দুষ্কৃতিকারী তারা শেষ উপায় হিসেবে নিয়ে নিচ্ছে খতমের রাজনীতি, খুনের রাজনীতি। যেখানে মুখ্যমন্ত্রী 2017 সালে ভাঙড়ের পরিস্থিতি বলছেন, সেই পরিস্থিতির সঙ্গে 2025 সালে আজকের পরিস্থিতি যদি মিলে যায় তাহলে একটাই বটম লাইন হয়, পুলিশ কাজ করেনি। পুলিশের লোকদের আইন অনুসারে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করা উচিত, কিন্তু পুলিশ সেটা না করে শাসক দলকে সন্তুষ্ট করার জন্য শাসক দলের নেতাদের কথা শুনে পক্ষপাত দুষ্টভাবে কাজ করছেন, এবং তার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে মুর্শিদাবাদের উত্তরাংশে যে ঘটনা ঘটেছিল, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, ভাঙচুর হয়েছিল, তারপর পুলিশের গাড়ি পোড়ানো হয়েছিল, তারপরে রাজ্যের এক মন্ত্রীকে আপনারা কি বলতে শোনেননি যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাকে ফোন করে আন্দোলনে যা হয়েছে তার জন্য সন্তোষ প্রকাশ করা হয়েছে? যদি ধরে নেওয়া যায় যে তিনি মিথ্যে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী এরকম বলেননি, তাহলে সেই মন্ত্রীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? এই জন্যেই যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে এটা বলা হয়েছে, আর মুখ্যমন্ত্রীর অফিস থেকে এটা বলার অর্থ যে ওখানে যা ঘটেছে সেটাতে মুখ্যমন্ত্রীর অন্তত অনুমোদন ছিল। তো এই অনুমোদন যদি থাকে এবং অপরাধীদের হাতে, বিশেষ করে সেই অপরাধীদের হাতে যারা শাসক দলে আশ্রয় আছে, তাদের হাতে বেআইনি বন্দুক, গুলি, বোমা যে যথেষ্ট পরিমাণে আছে, এর আগে বারবার সেটা দেখা গিয়েছে, কলকাতাতে বারবার আগ্নেয়াস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে লোক ধরা পড়েছে। ফলে এদেরকে ভোটের সময় রাজনৈতিক দলগুলি ব্যবহার করবে, কিন্তু তার মানে এই নয় যে অন্য সময় তাদেরকে। আপনি বলছেন ব্যবহার করবে, আপনার কি মনে হয় যে এখনও তারা যে কাজটা করছে সেটা কি সেই নিয়ন্ত্রণের, ব্যবহার করাও যদি নিয়ন্ত্রণ ধরি, সেই নিয়ন্ত্রণের বাইরে তারা বেরিয়ে গেছে? না, আমি এখনও মনে করি না। কারণ পুলিশ যদি চায়, মানে শাসক দল যদি না চায়, পুলিশ যদি না চায়, কোনো দাঙ্গা কয়েক ঘন্টার বেশি থাকতে পারে না। যেখানে মুখ্যমন্ত্রী 2017 সালে ভাঙড়ের পরিস্থিতি বলছেন, সেই পরিস্থিতির সঙ্গে 2025 সালে আজকের পরিস্থিতি যদি মিলে যায় তাহলে একটাই বটম লাইন হয়, পুলিশ কাজ করেনি। রাজ্যে পুলিশ কি করছে? শিষ্টকে দমন করছে আর দুষ্টকে পালন করছে। পুলিশের এই কাজ, যাদের লাথি মারার দরকার তাদের না মেরে যে অসহায় সদ্য চাকরিহারা তাদের পেটে লাথি মারছে।
আর এখানে পুলিশ কি করছে, কখনো টেবিলের তলায়, কখনো দোকানের ভেতরে ঢুকছে, নিজেদের প্রাণ ভয়। আর আমরা কি করছি, আমরা বলছি এখানে না, সব ষড়যন্ত্র, সব প্ররোচনা, সব বহিরাগত। বহিরাগত কারা সুমন? ওই বাংলাদেশ থেকে আসা লাভলি খাতুন, যিনি এই মালদাতেই সম্ভবত পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি, নাকি শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, তিনি এখন চা খাচ্ছেন, আর কীর্তি আজাদ বা সাকেত গোখালেরা, এরা বহিরাগত? এখন আসলে 26-এর ভোট আসছে, এখন এই অশান্তি এবং ভয়ের পরিবেশ ছড়িয়ে দাও। আমি নজরুল স্যারের সঙ্গে একেবারেই একমত। এই ভয়ের পরিবেশ ছড়িয়ে পশ্চিমবঙ্গে যারা হিন্দু বসবাসকারী তাদের ভয় দেখিয়ে দাও, যে ভয় পেলেই কিন্তু আমার কাছে আমার দুধেল গায়ে, আমার লেটেল বাহিনী, আমার লুঙ্গি বাহিনী আছে, তাদের নামিয়ে দেবো। আর কী সব ছবির কথা বলছিলেন না, আমি আবার পাল্টা একটা ছবি বলছি, আমাদের তৃণমূলের যিনি কলিগ রয়েছেন তাকে। দুর্গাপুজো হাওড়া, সিএ এর সময় মালদা, রামনবমী আবার হাওড়া, হোলি এই দোলের সময় বীরভূম, সিএতে আমরা দেখেছি গোটা বাংলা কিভাবে জ্বলেছে। তার সঙ্গে রয়েছে লকডাউনের সময় লাঠিটা মনে আছে নিশ্চয়ই পুলিশের, নিশ্চয়ই ওয়াকফের সময় আমরা দেখছি জঙ্গিপুর থেকে শুরু করে, সুতি থেকে শুরু করে শামশেরগঞ্জ। এই যে ধরুন এই ধরনের সাম্প্রদায়িক টেনশন তৈরি হওয়া বা এই ধরনের সাম্প্রদায়িক একটা উস্কানি তৈরি হওয়ার মধ্যে দিয়ে লাভটা কাদের হয়? আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় যারা প্রধান বিরোধী দল, তারা তাদের যে অফিসিয়াল হ্যাঙ্গেল, সেই অফিসিয়াল হ্যাঙ্গেল থেকে এই জিনিসটা পোস্ট করছেন। 9টা ছবি, 9টা এরকম দাঙ্গার ছবি, প্রত্যেকটাই হচ্ছে ফেক, এবং প্রত্যেকটাই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হয়েছে, কোনোটা ম্যাঙ্গালোর, কোনোটা আসাম, কোনোটা লখনৌ, এবং কলকাতা পুলিশের তরফ থেকে ফ্যাক্ট চেক করে ঠিক তার পাশাপাশি দেখিয়ে দেওয়া হয়েছে দুটি ছবিকে। এখন তো ফ্যাক্ট চেকের অ্যাপ পাওয়া যায়, অনায়াসেই দেখিয়ে দেওয়া যায় যে এই জিনিসটাকে নিয়ে কি করা হচ্ছে। আমরা দেখলাম যে একজন প্রাক্তন বিজেপি সাংসদ তিনি বললেন যে বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে আমরা হিন্দু ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে মুর্শিদাবাদ ফাঁকা করে দেবো। আমি বলছি যে যদি রাজ্য সরকারের তরফ থেকে যখন কোনো জায়গায় কোনো গাফিলতি থাকে আমরা তো অবশ্যই নিন্দা করছি, আমরা তো অবশ্যই সেখানে বিরুদ্ধে বলছি, কিন্তু ঘটলো তো অন্য থেকে উল্টো ঘটলো। আমি শুনিনি বিজেপি কোন নেতা বলেছেন, যেটা বলেছেন তার তো ঠিক উল্টো ঘটলো। না না, উল্টো ঘটলো মানে কি, মানে এই যে কথাটা তিনি বলছেন এটা তো ইকুয়ালি প্রভোকেটিং, মানে তারা তিনি যে বলছেন, কিন্তু বটম লাইন কি হলো, শয়ে শয়ে মানুষকে নিজের ভিটে মাটি ছাড়তে হলো। রাজ্য যে ছবি তুমি আমি আমাদের জ্ঞানে কোনোদিন দেখিনি। বিধানসভা নির্বাচনের বছর খানেক বাকি, তার আগেই ফের রক্তাক্ত, সন্ত্রস্ত, ভীত ভাঙর। যার জেরে প্রশ্ন উঠছে, এখনই যদি এই অবস্থা হয় তাহলে বিধানসভা ভোট যত এগিয়ে আসবে তখন কি হবে? আর তৃণমূলের দাপুটের নেতা খুনের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল কলকাতা পুলিশের আওতায় এলেও ভাঙর আছে ভাঙরেই। খুব বিপজ্জনক হচ্ছে, এটা হতে পারে না। ভাঙর সেই ভাঙরই আছে, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, গোটা রাজ্য জুড়ে তাই চলছে। এবং ছিল বেঙ্গল পুলিশ, হয়ে গেল ক্যালকাটা পুলিশ। ক্যালকাটা পুলিশ মানে নবান্ন ডাইরেক্ট কন্ট্রোল, ওখানকার পার্টি চলে নবান্নের ডাইরেক্ট কন্ট্রোল, ওখানকার প্রশাসন চলে নবান্নের ডাইরেক্ট কন্ট্রোল। তো কলকাতা পুলিশ থেকে লাভ কি হলো? ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ আছে, তারপর খুন, রাহাজানি, বোমা, তোলাবাজি, ভাঙচুর রোজ হচ্ছে। ফলে কলকাতা পুলিশ ব্যর্থ। যেভাবে মুখ্যমন্ত্রী তার বাহিনী সাজিয়েছেন এবং চলছেন, তাতে আর কাউকে লাগবে না, তৃণমূলই যথেষ্ট। তৃণমূলকে মারছে, তৃণমূল মরছে, তৃণমূল মারছে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম। পঞ্চায়েত ভোটের সময় মনোনয়ন পর্ব থেকে ফল ঘোষণা অবধি উত্তপ্ত, অশান্ত ছিল এই ভাঙর। ভোট হিংসায় শুধু ভাঙরেই প্রাণ যায় 7 জনের, বোমাগুলিতে প্রাণ যায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর। 2023 সালে 15ই জুন মনোনয়ন পেশের দিন টানা 3 ঘন্টা ধরে অপারেশন চলে ভাঙরে। একের পর এক বোমা, গুলির শব্দে কেঁপে ওঠে ভাঙর। লাগাতার অশান্তিতে উত্তপ্ত ভাঙরে 2023-এর 26শে জুলাই কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় আনতে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নেওয়া হয় বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর ও পোলেরহাট এবং ভাঙর থানা ভেঙে ভাঙর ও চন্দনেশ্বর থানা গড়ার। এর মধ্যেই 2023 সালের সেপ্টেম্বরে ভাঙরের চালতাবেড়িয়া পঞ্চায়েতের পানাপুকুর এলাকায় হদিশ মেলে অস্ত্র ভান্ডারের। এদিকে ভাঙরে তৈরি হয় কলকাতা পুলিশের নতুন ট্রাফিক গার্ড। পাশাপাশি ভাঙরের নলমুড়িতে তৈরি করা হয় ডেপুটি পুলিশ কমিশনারের অফিস। 2024-এর গোড়ার দিকে ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তারপরও 2024-এর লোকসভা নির্বাচনে 23-এর পঞ্চায়েত ভোটেরই রিপিট টেলিকাস্ট দেখা যায়। ভোটের আগে রাতভর বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ ওঠে। আর এবার 2026-এর বিধানসভা ভোটের আগে সেই ভাঙরেই রক্ত ঝরল তৃণমূল নেতার।
ভাঙড়ে এই অরাজকতা তৈরি করেছে কারা? অরাজকতা তৈরি করেছে তো তৃণমূল। আরাবুল তার উদ্বোধন করেছেন। এখন শওকত মোল্লা আরও সব লোকেরা মিলে ভাঙড়কে অশান্ত করে তুলছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের টাকা খেয়ে জমি দখলের লড়াই, আর তার জন্য ভাঙড়ে একের পর এক খুন হচ্ছে, আর সব তৃণমূল নেতাই খুন হচ্ছে। আইএসএফ যেভাবে উঠে পড়ে লেগেছে ভাঙড়কে অশান্ত করার জন্য অস্ত্র নিয়ে, সুতরাং কলকাতা পুলিশকে দেওয়াতে খারাপ হয়েছে এটা বলার আগে ভাবা উচিত যে হয়তো যে একটা ঘটনা ঘটেছে তার থেকে আরও ঘটনা ঘটতে পারত। আইএসএফ সাংঘাতিকভাবে উঠে পড়ে লেগেছে অস্ত্র সহযোগে ভাঙড়কে অশান্ত করার জন্যে। ভাঙড়ে তৃণমূল নেতাকে খুন ঘিরে তোলপাড়ের মধ্যে মালদায় খুন তৃণমূল কর্মী। ইংরেজবাজারের লক্ষ্মীপুরে জন্মদিনের পার্টিতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ ও কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ যৌথভাবে জমির ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে আবুল ও তার স্ত্রী সহ বেশ কয়েকজন একটি জন্মদিনের পার্টিতে লক্ষ্মীপুরে যায়। অভিযোগ, সেখানেই জমির ব্যবসা নিয়ে দুপক্ষের গন্ডগোল শুরু হয়। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মী আবুলকে কুপিয়ে খুন করেন মাইনুল। বাধা দিতে গেলে আহত হয় তৃণমূল কর্মীর স্ত্রী সহ 3 জন। শুনলাম নাকি মাইনুল লোকজন দিয়ে মারধর করছে। কি করে? ল্যান্ডের ব্যবসা, মনে হয় পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, মারধর করে। তো ওর সঙ্গে যেগুলো ছেলে ছিল, আমার ছেলে গিয়েছিল ওখানে, জন্মদিনের অনুষ্ঠান ছিল, আমার ছেলেকে নিমন্ত্রণ করেছিল। এই রাত 11:30 ফোন করার পরে আর ফোন নাই, মোটামুটি 12:15-12টার দিকে ঘটনা ঘটতে লেগেছে। অলরেডি দুটা লোকই জমি সংক্রান্তে কাজ করে, ওর জন্য একটা অলরেডি প্রিভিয়াস গ্রাজ ছিল, আর তারপরে একটা পার্সোনাল ইস্যুও ছিল যে ডিসিজ আছে ওনার ওয়াইফ সঙ্গে, হয়তো যে অ্যাকিউজ আছে মাইনুল, আমার ফ্যামিলি আমার ছেলের সঙ্গে একটু রিলেশনশিপ জন্য একটা প্রিভিয়াস গ্রাজ ছিল। অভিযুক্ত মাইনুল শেখের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ইংরেজবাজার ব্লকের তৃণমূল সভাপতি। আমি যখন 2023-এ ভোট করি, ওকে আমি টিকিট দিইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল 2018-তে, কিন্তু ওর নামে অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া, ও খুবই বাজে ছেলে। ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম, টিকিট দিইনি। তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না, যারা জয়েন করিয়েছে তারা তো জানে। এর মধ্যে সামনে এসেছে এই ছবি, যেখানে দেখা যাচ্ছে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সির হাত থেকে পতাকা নিয়ে দলে যোগদান করছেন মাইনুল। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমার জানে, পুলিশ তদন্ত করবে, কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব, যেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। এই মালদাতেই চলতি বছরের 2রা জানুয়ারি ধাওয়া করে দোকানে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারকে। ঘটনার দিনে জেলা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। মালদায় তৃণমূলের শীর্ষ নেতা খুনে গ্রেপ্তার করা হয় তৃণমূলেরই আরেক শীর্ষ নেতাকে। প্রায় 21 ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেপ্তার করা হয় তৃণমূলেরই ইংরেজবাজারের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। সেই মালদাতেই এবার তৃণমূল কর্মীর খুনের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। আমরা প্রথম থেকেই বলছি, তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে। তো এখানে যারা আছে সমাজ বিরোধী খুনটুন যারা করে, তারা তখন সবাই তৃণমূল হয়ে গেছে, প্রত্যেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে নিয়েছে। আর মালদার এই ঘটনা তো সর্বজন বিদিত, প্রত্যেকেই জানে তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইয়ের জন্য মালদায় এই খুনটা হয়েছিল। বিরোধীরা মুখ মুছে নানা রকমভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করে, মুখ মুছে তারপরে বলবে গোষ্ঠীদ্বন্দ্ব। মালদাতে
একজন এমপি হচ্ছেন বিজেপির, একজন এমপি হচ্ছেন কংগ্রেসের। মালদায় বেশ কয়েকটা সিট আছে যেটা বিজেপি জিতেছে। তাহলে মালদার এই হিংসাগুলো তৃণমূল কংগ্রেস কর্মী হত্যার দায়ভার কেন বিজেপি নেবে না? মালদায় তৃণমূল কর্মী খুনের ঘটনার মধ্যেই কাশ্মীরের পর্যটন নিয়েও এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড়। ভয়াবহ ছবিগুলোর একের পর এক পুনরাবৃত্তি দেখে একটা প্রশ্নই করতে হয়, এই দুষ্কৃতী রাজের শেষ কোথায়? কেন 2 মাসের কথা এখন বললাম? আমি বলছি বেশি অতীতে যেতে হবে না, ঠিক 2 মাস। গত 13ই নভেম্বর নৈহাটিতে মনে করুন তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউকে রাস্তার ওপর ওই জগদ্দল থানার কাছে, আমার প্রতিনিধি আমার সহকর্মী মেপে দেখিয়েছিল, গুলি বোমায় নৃশংসভাবে ওই চায়ের দোকানের সামনে খুন করা হলো। 15ই নভেম্বর সুশান্ত ঘোষের ওপর ওই কসবায় হামলা হলো, রোজ জানি আলোচনা হচ্ছে। নতুন বছর শুরু হলো, একেবারে শুরুতেই 2রা জানুয়ারি মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারকে নৃশংসভাবে খুন করা হলো। রাজ্য পুলিশ তৃণমূলেরই সহ সভাপতি নরেন্দ্র তিওয়ারিকে এই খুনের জন্য গ্রেফতার করলো। আমি ঠিক এই জায়গাটা সলিলদার কাছে আসবো। সলিলদা, সিসিটিভি ফুটেজগুলো দেখুন, এক তো যে কোনো সাধারণ মানুষ আতঙ্কিত হবেন, কিন্তু দেখে মনে হবে বার্তা একটাই, দুষ্কৃতীরা এলাকা শাসন করছে, কোনো ভয় নেই, কোনো তাড়া নেই, এমনকি ছবি উঠছে সে নিয়ে কোনো রকম ভয় নেই। এবং মৃত্যু নিশ্চিত করতে আজকের ছবি দেখুন, থেঁতলে থেঁতলে একজন মানুষকে, তৃণমূল এক কর্মীকে মারা হচ্ছে, নেতারা গুলিবিদ্ধ হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে দিনের আলোতে তুমি দেখো অতগুলো লোক দুষ্কৃতকারী গিয়ে সোজা গুলি চালালো, থ্যাতলালো, মারলো। সেখানে মৃতদেহের গায়ে বুলেট ইনজুরি নেই, তাতে কার কি যায় আসে? লিঞ্চ টু ডেথ। না কার কি না, তার থেকেও ভয়ঙ্কর, কোনো ভয় নেই, আনপ্রিভেন্টেড। এবং এটা শিলান্যাস অনুষ্ঠানে যেখানে সব আধিকারিকরা রয়েছে, দলে আধিকারিকরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছেন। শোনো, পাওয়ার প্রোভাইডস ওয়েলথ, ওয়েলথ প্রোভাইডস করাপশন। এই যে তোমার আকাশ ছোঁয়া দুর্নীতি না, আর হিমালয় ছোঁয়া তোমার করাপশনের দুর্নীতির উপার্জনের টাকা, দুটো ক্ষেত্রেই দুলাল সরকার বলে এ বলো, সব ক্ষেত্রেই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত উইথ দি পলিটিক্যাল পার্সোনাল। নিজেদের মধ্যে যে খাওয়া খাওয়াই না দ্বন্দ্বটা, তার মূল কারণ কিচ্ছু যে অর্থ আর পাওয়ার, ক্ষমতা। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে একটা কুৎসিত একটা কমেন্ট করলেন অ্যাবাউট এসপি অফ দি ডিস্ট্রিক্ট, অপদার্থ বললেন, তারপরেও ওখানে চেঞ্জ হলো না। এই কথা একটা ইউপিএসসি ক্যাডার, ইউপিএসসি ক্লিয়ার করেছে ক্যাডার, তার সম্পর্ক ইট ইজ আনবিকামিং। এটা ভাবতে পারি না আমরা। আরে আমি আপনি কুৎসিত বললেন, আমি একমত নই। আমি বলছি যদি এটা সত্যি কথা হয় তাহলে তার অ্যাকশন কোথায়, তাহলে তার রিফ্লেকশন কোথায়? যেটা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তুমি যেটা বলেছো, যে প্রশ্ন তুলেছো, এটা খুব সমীচীন প্রশ্ন, অত্যন্ত অর্থবহ প্রশ্ন, যে এটা হবে কেন বা হচ্ছেই বা কেন। এর সঙ্গে এটাও ঠিক যে বাংলায় প্রথম পশ্চিমবঙ্গে এটা হচ্ছে তা তো নয়, বহুদিন ধরে বহুকালে এর আগে আমরা দেখেছি, বিভিন্ন সরকারের সময় দেখেছি, বহু এরকম ঘটনা দেখেছি, যদিও এটা 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 অত্যন্ত নিন্দনীয় ঘটনা। শাসক দলেরই নেতাকর্মীকে খুন করছে। আমরা বড় বড় জেনোসিস দেখেছি, এখানে বড় বড় মানে কি বলে ভয়ঙ্কর ঠিক বলেছো, কিন্তু আমি বলছি কেশপুর হয়েছে, নানুর হয়েছে বলে আজকে মালদা হবে না, তোমার প্রশ্ন তা নয়। এবার কথা দেখো, আমার একটা অদ্ভুত প্রশ্ন, তুমি এক্ষুনি বললে না, মুখ্যমন্ত্রী বলার পরেও এসপির কি করে এসপি ওই জায়গায় থাকেন, বা মুখ্যমন্ত্রী বলার পরেও, তার মানে মুখ্যমন্ত্রী এর ব্যাপারে ট্রান্সপারেন্ট। উনি কিন্তু কোথাও দাঁড়িয়ে এমন কথা বলবেন না যাতে বিরোধীর হাতে অস্ত্র তুলে দেবো। তার মানে মুখ্যমন্ত্রী একদম সোজা সরল ভাষায় যেটা ঠিক সেটাই বলেছেন, ট্রান্সপারেন্ট। কিন্তু তিনি তাকেই সেই চেয়ারে রাখলেন না। আমি বলি এবার নিশ্চয়ই ভাবার সময় এসেছে, সিদ্ধান্ত তিনি নেবেন। আমার একটা কথা অদ্ভুত লাগছে সুমন, যে এরা যারা এই বারবার বলা সত্ত্বেও, দলের বারবার নির্দেশ সত্ত্বেও, যারা তৃণমূলের ছাতায় দাঁড়িয়ে, কিছুদিন আগে মাননীয় মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যে দূরে শিয়ালদার উপর থেকে ব্রিজ থেকে ঢিল মারলে যার মাথা পড়বে সেও তৃণমূল কংগ্রেস। তো আজকে দাঁড়িয়ে এই যারা এই ঘটনা ঘটাচ্ছে, তারা আর যাই হোক, তুমি বলছো এটা স্বাভাবিক যে খুনও হবেন তৃণমূল কংগ্রেস, খুন করবেও তৃণমূল কংগ্রেস, যেহেতু শিয়ালদাতে দেখা যাবে যে সবাই তৃণমূল কংগ্রেস। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যারা এই কাণ্ড ঘটাচ্ছেন বা এই কাণ্ডের সাথে জড়িত আছেন, তারা আর যাই হোক তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারেন না।
বা তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারেন না। আমি বলছি কারণটা কি, যারা মনে করেন পার্টি বা দলের প্রতি যারা লয়াল, এক বাক্যে যে সুজাপুরের তৃণমূল বিধায়ক এক বাক্যে বলছেন এমনকি রক্তে গাল ভেসে যাচ্ছে, মাথা ভেসে যাচ্ছে, তিনি দাঁড়িয়ে নাম বলে দিচ্ছেন যে কোন তৃণমূল কর্মী মেরেছে। আমি একদম তোমার কথা অনুযায়ী বলছি, তুমি ঠিক বলছো। আজকে দাঁড়িয়ে এটাও একদম ভাববার বা বলার সময় এসছে বা নিজেদের আত্মবিশ্বাস করার সময় এসছে, দলের মধ্যে থেকে যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা কে, তারা দলের লোক বা বাইরে থেকে কোনো প্রভোকেশন আসছে। একটা সিনেমা দেখানোর আগে ওই সেন্সর বোর্ডের মাধ্যমে যায় এবং কোনটা প্রাপ্তবয়স্ক কোনটা সবাই দেখতে পারে এগুলো একটা দিয়ে দেয়, এগুলো বসিয়ে দেয়। এবারে আমি অনুরোধ করব এই ঘন্টাখানেক সঙ্গে সঙ্গে বা যে কোনো অনুষ্ঠান এইগুলো দেখানোর আগে দয়া করে একটু লিখে দিতে হবে বাচ্চাদের এটা দেখাবেন না, কারণ এগুলো যদি বাচ্চারা দেখে মাথায় মানে পাথর দিয়ে থেতলে থেতলে মারছে একটা ছোট বাচ্চার মনে, কারণ এই অনুষ্ঠান ছোট বাচ্চারাও দেখে তো, বা আমার সঙ্গে বসে দেখতে পারে কিশোর বয়সে, তার মধ্যে কি রিয়াকশন হতে পারে। একটা রাজনৈতিক দল যদুবংশের মতো নির্বংশ হওয়ার দিকে এগোচ্ছে নিজেদের মধ্যে খুনোখুনিতে, আর গোটা বাংলার মানুষ তার জন্য সাফার করবে এই সমস্ত ক্রিমিনাল। কিন্তু নির্বংশ বলবেন, ভোটের পার্সেন্টেজ তো ক্রমশ বাড়ছে, সেই পার্সেন্টেজ বাড়ে অনেক, এর আগেও তো দেখেছি পার্সেন্টেজ বাড়তে বাড়তে যখন কমে শূন্য হয়ে যায়। সুতরাং শূন্যটা এদের কপালে রয়েছে, সেটা আজ বা কাল আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলি, ট্রান্সপারেন্সির কথা শুনছিলাম, খুনোখুনিটাও ট্রান্সপারেন্টলি হচ্ছে, সবার সামনে পাথর দিয়ে থেতলে মানুষের একদম মাথাটাকে থেতলে দিয়ে বেরিয়ে গেল, আর পুলিশ বলল যে না না বুলেটের আঘাত হয়নি, পাথর দিয়ে মারাটা যেন অপেক্ষাকৃত কম ভয়ঙ্কর আর কি। এই যে একটা নারকীয় পরিবেশের মধ্যে রয়েছি তার কারণটা কি? এখানে বিচারপতি, এখনকার যিনি এমএলএ প্রাক্তন বিচারপতি, একটা কথা যেটা বলেছেন সেটা আমার নিজের বিরুদ্ধে সেই রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে বলি, অ্যাবসলিউটলি একটা লিডারশিপ ক্রাইসিস, সেই লিডারশিপ ক্রাইসিস থেকে একটা পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ক্রাইসিসে পরিণত হচ্ছে। লিডারশিপ ক্রাইসিসটা কি? যিনি প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন তিনি নেতৃত্ব দিতে পারছেন না, তিনি বলছেন ওখানকার এসপি দায়ী। আরে পুলিশ মন্ত্রী হিসেবে তার তো প্রথম কাজ হচ্ছে এসপিকে বদলি করে দেওয়া, আজ 12 দিন ধরে বদলি করা হয়নি কেন? সেই কাজটা তো ওনাকে করতে হবে। উনি কি চাইছেন যে রাজীব কুমার বদলি করবে? রাজীব কুমারের বদলি করার তো এখতিয়ার নেই, বদলিটা তো মুখ্যমন্ত্রীকে করতে হবে। উনি বলে দিলেন একবার যে ওখানে এসপি দায়ী, তাই এসপিকে চেঞ্জ করা হয়নি কেন? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লিডারশিপ ক্রাইসিস, পলিটিক্যাল লিডারশিপ, এই দলে একজনই নেত্রী, বাকি সবাই একেবারে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তো তিনি যদি দলকে সামলাতে না পারেন, সেখানে যদি ক্রাইসিস হয়, তার দলের এমএলএ বলেছেন যে এখানে শীর্ষ নেতৃত্বের কথা কেউ শুনছে না, মানে ওনার কথাও শুনছে না। আমাদের দলে মানে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রেখে কামাই করে টিকিট পেয়ে মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, আর এরা কামেরিকাঞ্চলের মতো টিকিট পেয়েও কিন্তু 70 থেকে যায়, তার থেকে বাড়তে পারে না। সেটা একটু দেখুন, এটা আমার কথা না, আমি আপনার কথা বলছেন না, আমি আমার কথা বলছি না। দ্বিতীয়ত একজন প্রাক্তন বিচারপতি, তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, তিনি কিন্তু যে দলটাকে বেছেছেন তার নামও তৃণমূল কংগ্রেস। আজকে দাঁড়িয়ে মানুষ যে দলটাকে আশীর্বাদ করছে তার নামও তৃণমূল কংগ্রেস। আজকে দাঁড়িয়ে তুমি যে দলের সমর্থক নেতা কর্মীরা মারা যাচ্ছেন তারও নাম তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, এবার বলি, এবং মানুষ তাতে আশীর্বাদ বিশ্বাস রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। দ্বিতীয়ত এই যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রেখে রাস্তায় প্রকাশ্যে মাথা থেতলে খুন করা হচ্ছে, কি মানে? বললাম তোমাকে, আমরা দলের লোক কি না লোক সেটা তদন্ত হওয়া দরকার, কিন্তু আজকে দাঁড়িয়ে বারবার বলছেন 12 ঘন্টা হয়ে গেল, 12 ঘন্টা গ্রেফতার হয়নি। আজকে দাঁড়িয়ে মণিপুরে ওরকম একটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে গেল, সেই মুখ্যমন্ত্রী আজ অবধি পরিবর্তন যে মানুষটার প্রাণ গেল, অথবা যে চৈতালি দেবী তার স্বামীকে হারিয়েছে, তাকে গিয়ে এই মণিপুরের গল্প শোনাতে পারবে? আমি বলছি যে চোখের দিকে চোখ রেখে একেবারে মণিপুরের কথা বলা যাবে যে আমাদের রাজ্যে ঘটনা হয়েছে, জঘন্য ঘটনা হয়েছে মণিপুরে, প্রধানমন্ত্রী একটা শব্দ বলেননি, 100 রকম অভিযোগ আছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মালদার ঘটনার সঙ্গে মণিপুর অথবা হনুলুলুর কি সম্পর্ক থাকতে পারে? মালদা এই জেলাতে প্রায় 6 জন প্রসূতির মৃত্যু ঘটল। মুখ্যমন্ত্রী ছুটে গেলেন 2011 সালের মিড আগস্টে। মুখ্যমন্ত্রীর প্রথম ভার্সানটা ছিল এই মহিলারা যখন কনসিভ করেছিল তখন বামফ্রন্ট আমল ছিল। আমি খুশি হতাম হয়তো রাহুলদা বা মুখ্যমন্ত্রী বলতে পারেন যারা তৃণমূলের খুন হচ্ছেন, যারা মারছেন, তারা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় জন্মেছে। জোকস অ্যাপার্ট, আমি বলবো 2012 সাল বর্ধমানের দেওয়ানদিঘিতে আমাদের 2 নেতা, প্রদীপ্তা প্রাক্তন বিধায়ক এবং বর্ষিয়ান নেতা কমল গায়েনকে রাস্তায় থেতলে মিছিল করার অপরাধে খুন করেছিল তৃণমূল কংগ্রেস। তখন অনেকে হাততালি দিয়েছিলেন। আমরা তখনই বলেছিলাম কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল কংগ্রেসের মাংস ছিঁড়ে কুবলে খায়, তার প্রতিবেদনে আমরা দেখেছি। জেলাটার নাম কিন্তু সুমনদা আর মালদা নেই, জেলাটার নাম হয়েছে এখন মাল দেয়। কে কাকে মাল দিচ্ছে, কে কাকে মাল দিচ্ছে না, তার ওপর তৃণমূলের বেঁচে থাকা নির্ভর করছে।
পরপর দুটো খুন সেটা কিন্তু প্রমাণ করে দিল। বাবলা খুনের কিন্তু বাবলা খুনেও যে তোমার বাড়তি সময় দেবো, আমি বলছি যে অন্যতম যাকে গ্রেফতার করা হলো স্বপন শর্মা, তোমাদের আমলে যিনি মন্ত্রী ছিলেন তার ঘনিষ্ঠ ডান হাত বলে পরিচিত শৈলেন সরকারের। এরকম বলে দেওয়া যায় কোনো কথা? কি পুলিশই বলেছে, তৃণমূল কংগ্রেস পুলিশ তো বলবেই এই কথা, পুলিশ তো বলবেই। পুলিশ আজকে দেখলো না, পুলিশ আজকে কি বললো? আজকে পুলিশ বুলেট খুঁজছে। আমাদের রাজ্যে পুলিশ এখন দুষ্কৃতি খোঁজে না, পুলিশ মৃতদেহ থেকে বুলেট খোঁজে। বাবলা খুনের পর মুখ্যমন্ত্রী টুইট করলেন, আজকে করলেন না কেন? সংক্রান্তিতে পিঠে খাচ্ছিলেন, মানে ওই ওর পিঠে খাচ্ছিলেন, জানি না, বলতে পারবো না। নাকি বাবলা পার্সেন্টেজ পাঠাতো মুখ্যমন্ত্রীকে, আর আজকে যারা গুলি খেয়েছে তারা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পার্সেন্টেজ পাঠায় না। আমি বলবো তৃণমূলের নেতাদের, মানে রাহুলদাকে তো খুব সতর্ক হতে হবে। রাহুলদা আমার দাদার মতো। এখন তৃণমূলের নেতাদের বাঁচতে গেলে শুভময়দাকে নকল করতে হবে। শুভময়দার মতো জিরো ফিগার যদি তৃণমূল কংগ্রেস করতে পারে তাহলে টার্গেটটা করতে দুষ্কৃতীদের সময় লাগবে। তাই শুভময়দার মতো জিরো ফিগার করতে হবে, কিন্তু জিরো ফিগার করতে পারবে না। এখন তৃণমূল কংগ্রেসের নেতারা আপনারা জানেন যে জেলে যিনি আছেন আমার অঞ্চলের বিধায়ক, আমি খুব অল্প ভোটে তার কাছে হেরেছিলাম, ওনার তো জুতো ফিতে বাঁধার জন্য লোক লাগতো। এখন তৃণমূল কংগ্রেসের লোকেরা নত হতে পারেন না, কারণ নিজের জুতোর ফিতে বাঁধতে পারেন না। তৃণমূল কংগ্রেসে এখন সব হেভি ওয়েট। তৃণমূল কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেসের কেন কোনো রাজনৈতিক দলের একজন কর্মী, নেতা, সমর্থকের মারা যাওয়াটা ভয়ঙ্কর, কেন পুলিশ আটকাতে পারে না রাহুল? না, আমি জিজ্ঞেস করবো এই যে বললো না যে এক্ষুনি, আমি ছোট্ট কথা বলি, নিশ্চয়ই তালডাংরার মনোরঞ্জন পাত্র খুনের জন্য অভিযুক্ত জেল খেলেছে, সে কত পাঠাতো বুদ্ধবাবু? এটা আমার জিজ্ঞেস করতে হবে। এই যে বলছে না পাঠাতো, তো এটা কৌস্তব বলতে পারবে। প্রথম কথা এটা ঠিকই যে কেন আটকানো যাচ্ছে না। আমি তোমাকে বললাম আবারও, যারা যারা পার্টির কথা বলে তথাকথিত মানুষ, এবং তুমি অর্থনীতির কথা বললে আমি মানছি, এটা অর্থনীতিটা কিন্তু আমি ধরে নিচ্ছি পার্টির লোক মারেনি, সুপারি কিলার মেরেছে, তাকে কেন আটকাতে পারছেন না? অর্থনীতির কথা যেটা বলছো, বিধায়ক বলছেন যে পুলিশের ইন্টেলিজেন্স নেই। কোথাও ডেফিনেটলি অর্থের ব্যাপার আছে, কিন্তু সেটা শুধু তৃণমূল কংগ্রেস ওরিয়েন্টেড নয়। আমার কথা হচ্ছে সেখানে দাঁড়িয়ে 5 টাকা আসে রাহুল, 5 কোটি একদম না, পুলিশের হয়তো সমবায় নিয়ে এই মারপিট হয়। আমি লোকসভা বিধানসভা বাদ দিচ্ছি, আচরণ করছে তা নয়, ঠিক আছে, বিজেপি মনোরঞ্জন পাত্রকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমি বলছি 2010 সাল শোনেন, আশুতোষ কলেজের বাইরে ওদিকে শবন করে খুন হয়ে গেল, সৌভিক হাজার চোখ চলে গেল। আমি বিদেশে আমার মামলা হয়েছিল, বহু মিথ্যে মামলা ফাঁসানো হয়েছিল। আমি দেখা এই ভায়োলেন্সটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা আমাদের পশ্চিম বাংলা সমাজ এবং রাজনীতিতে যা যা ঘটছে এটা তারই একটা অংশ। हमारा पुलिस लोग फिर जाए कश्मीर में, डरने का बात कुछ नहीं है। जहां मुसलमान आबादी है उसमें मत जाओ, कश्मीर जाना है तो जम्मू जाओ। দিগন্ত বিস্তৃত সবুজ চাদরের গালিচা, পাহাড়ের গা বেয়ে মেঘের উকি ঝুঁকি। ভারতের ভূস্বর্গ জম্মু কাশ্মীর গোটা দেশের পর্যটন প্রেমীদের প্রথম পছন্দের জায়গা। কিন্তু 22 এপ্রিল পেহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাস হামলা গ্রাস করেছিল ভূস্বর্গকে। হিন্দু নারীর সিঁদুর মুছে দিয়ে স্বামীর রক্তে সিঁথি রাঙিয়ে দিয়েছিল। অপারেশন সিঁদুরে তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। উপত্যকার পরিস্থিতি যখন ক্রমেই শান্ত হচ্ছে, তখন প্রায় 2.5 মাস পরেও উপত্যকার সন্ত্রাসবাদী হামলা ঢেউ তুলল এ রাজ্যের রাজনীতিতে। অপারেশন সিঁদুরের পর প্রথমবার পশ্চিমবঙ্গে এসেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারার পরই তাকে জম্মু কাশ্মীরে যাবার আমন্ত্রণ জানিয়েছেন। मैंने इनसे गुजारिश की है कि 2-3 दिन निकाल के जब मौका मिले तो जरूर कश्मीर आए, क्योंकि मैंने कई बार मैं दीदी का मेहमान रह चुका हूँ। मेरे को भी दावत दिया है, उधर भी मेहमान मान के जाने के लिए हम इसको एक्सेप्ट किया है। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে কাশ্মীরে পর্যটকদের যাওয়ার আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। हमारा पुलिस लोग फिर जाए कश्मीर में, डरने का बात कुछ नहीं है। कश्मीर हमारा इतना अच्छा जगह है, इतना सुंदर जगह है। আর এবার পাল্টা পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে পর্যটকদের কাশ্মীরে যেতে নিষেধ করলেন শুভেন্দু অধিকারী। উঠে এলো হিন্দু মুসলমানের রাজনীতি। जहां मुसलमान आबादी है उसमें मत जाओ, कश्मीर जाना है तो जम्मू जाओ। जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए उड़ीसा जाइए। जान पहले, अपने जान को रक्षा कीजिए, छोटा छोटा बच्चा को रक्षा कीजिए।
যদিও শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ উল্টো সুর শোনা গেছে বিজেপি নেতা রাহুল সিনহার গলায়। একটা ঘটনা ঘটেছে, এটা ঠিকই, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, সেই কারণে কাশ্মীর যাওয়া ছেড়ে দিতে হবে এটা নয়। এবং কাশ্মীর যে আমাদের, কাশ্মীর উগ্রপন্থীদের নয়, কাশ্মীর পাকিস্তানের নয়, কাশ্মীর শ্যামাপ্রসাদ মুখার্জির এই বাণীকে আরও জোরদার প্রচার করা দরকার এবং কাশ্মীরে সমস্ত ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের আরও বেশি সংখ্যায় পৌঁছানো দরকার। সম্প্রতি শ্রীনগরে গিয়ে নরেন্দ্র মোদীও বলেছিলেন পাকিস্তান ও জঙ্গিদের উদ্দেশ্য ছিল কাশ্মীরের পর্যটনকে নিশানা করা। उसका इरादा कश्मीर के मेहनतकश लोगों की कमाई को रोकना था, इसलिए पाकिस्तान ने टूरिस्ट पर हमला किया। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী যখন পর্যটকদের কাশ্মীর যেতে বারণ করছেন, তখন মোদীর কথার সুর ধরেই শুভেন্দুকে নিশানা করেছে তৃণমূল। আপনিও তো ভয় দেখাচ্ছেন, আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না। দ্বিতীয়ত ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান। পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা আজ অব্দি গ্রেপ্তার হয়নি, এখনো তারা অধরা। কিন্তু এরই মধ্যে রাজনীতির কোনো শেষ নেই। কাশ্মীর তো ভারতবর্ষের অঙ্গরাজ্য। পাকিস্তান তো বলছে যে ভারতীয়রা কেউ যেন কাশ্মীরে যায়, তাহলে ওনার কথাবার্তা তাহলে পাকিস্তানের কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে। উনি কি পাকিস্তানের চর নাকি এখানে? পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা কাটিয়ে ছন্দে ফিরছে উপত্যকা। জম্মু কাশ্মীরের উন্নয়নের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরে কোমর ভেঙেছে জঙ্গিদের, কিন্তু উপত্যকার পর্যটন নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। এরই মধ্যে কসবা কাণ্ডের পর থেকে কলেজে কলেজে ইউনিয়ন রুমের যে ভয়ঙ্কর ছবি উঠে আসছে তা নিত্য নতুন চমক দিচ্ছে। সাধারণ মানুষ তো এইসব ছবি দেখে কোথাও ইউনিয়ন রুমে মাথা মাসাজ, তো কোথাও বডি মাসাজ। ইউনিয়ন রুম নাকি মাসাজ পার্লার? একের পর এক ইস্যুতে যখন বিরোধীরা একযোগে তৃণমূল ছাত্র পরিষদকে বিচ্ছে, তখন হাওড়ায় র্যাগিং এ অভিযুক্ত টিএমসিপি নেতাকে ক্লিন চিট দিলেন খোদ মন্ত্রী। অভিযোগ করলেই কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় না, ও দোষী নয়, সেই কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। দিন চারেক আগে হাওড়া নরসিংহ দত্ত কলেজের এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায় চারদিকে। সামনে আসে আরও এক মনোজিৎ মডেল। বছর দেড়েক আগে এই কলেজেরই প্রাক্তনী ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে উঠেছিল র্যাগিং এর অভিযোগ। আর এই কীর্তিমান সৌভিকের সঙ্গেই সামনে আসে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী ও হাওড়া শহর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের ছবি। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনেও অরূপ রায়ের সঙ্গে দেখা গেছে সৌভিক রায়কে। আর এবার সেই সৌভিককে ক্লিন চিট দিলেন অরূপ রায়। সৌভিককে নির্দোষ বলে দিলেন খোদ মন্ত্রী। 2 বছর আগেকার ঘটনা ঘটেছে, এটা নিয়ে কোনো কেস হয়নি, কোনো এফআইআর হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কমপ্লেন হয়নি। তো সেটা নিয়ে নতুন করে খোঁচানোর কোনো দরকার নেই। অভিযোগ করলে যদি সত্যি সেটা হয়, প্রমাণ হয়, তখন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা। দলের কাছে কমপ্লেন গেছিল, দল সেটাকে এনকোয়ারি করেছে, এনকোয়ারি করে দেখেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সৌভিক রায়ের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ সামনে আসার পর কার্যত দায় ছেড়ে ফেলেছে নরসিংহ দত্ত কলেজের পরিচালন সমিতি। এই ধরনের একটা অভিযোগ আমাদের পরিচালন সমিতিতে আসে। পরিচালন সমিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। গোটা বিষয়টাকে আমরা নিন্দা করছি। সবকিছু আমার স্মৃতিতে নাও থাকতে পারে সঠিকভাবে। যতদূর ধারণা এটা পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু কলেজের পরিচালন সমিতির এ ব্যাপারে খুব বেশি কিছু করার আছে বলে আমি মনে করি না। একদিকে কলেজের পরিচালন সমিতির সভাপতি ঘটনার নিন্দা করছেন, বলছেন সম্ভবত পুলিশেও অভিযোগ জানানো হয়েছিল। অথচ দাপুটে মন্ত্রী দাবি করছেন অভিযুক্ত টিএমসিপি নেতার বিরুদ্ধে কোনো এফআইআরই দায়ের হয়নি। প্রাক্তন স্টুডেন্টের নামে অত্যাচার করছে, রংবাজি করছে, এদের পিছনে কোনো না কোনো শীর্ষ নেতৃত্বের হাত আছে। আজকে একবার আরো প্রমাণিত হলো হাওড়াতে, যেভাবে হাওড়ার মন্ত্রী ক্লিন চিট দিয়েছেন সৌভিক রায়কে, সেটাই তো তাদের মনোবল বাড়াবার একটা ইঙ্গিত। 2017 সালের পর থেকে পশ্চিমবাংলার একটা কলেজে কোনো ভোট হচ্ছে না, ছাত্র সংসদ নেই, তা সত্ত্বেও ছাত্র সংসদ বাবদ কলেজ কর্তৃপক্ষ কোটি কোটি টাকা ফিস তুলছে ছেলে মেয়েদের কাছ থেকে। একেবারে ওদের ফেসবুকে লেখা আছে যে এই টাকাটা স্টুডেন্টস ইউনিয়ন ফিস। অরূপ রায়দের প্রাণ পাখি তো এই সমস্ত সৌভিকদের হাতে বন্দী। মানে তপন দত্তকে খুন করে যে অরূপ রায়ের
কেউ কিছু করতে পারেনি, সেই অরূপ রায় সামান্য র্যাগিং এর জন্য আর অন্য কাকে দোষী বলবে? হাওড়ায় যখন অভিযুক্ত টিএমসিপি নেতাকে ক্লিনচিট দিচ্ছেন মন্ত্রী, তখন বালিগঞ্জ আইটিআইতে প্রাক্তনী হয়েও দীর্ঘদিন ধরে দাদাগিরির অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও বর্তমানে তৃণমূল কর্মী সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে। কিন্তু তাকেই দেখা গেল গোলপার্কে তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি মিটিংয়ে। উপস্থিত ছিলেন 68 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি। আর এই প্রস্তুতি মিটিংয়েই দর্শক আসনের একেবারে সামনের সারিতেই বসে থাকতে দেখা যায় সঞ্জয় চৌধুরীকে। তবে ক্যামেরা দেখে তড়িঘড়ি বন্ধ হয়ে যায় বৈঠক, শুরু হয়ে যায় চেয়ার গোটানো। অর্থাৎ পাশে দল না থাকলে কি কলেজে কলেজে মনোজিৎ মডেল গড়ে ওঠা সম্ভব, প্রশ্ন তুলছে বিরোধীরা। টিএমসি প্রশ্নপত্র লেখে, টিএমসি উত্তর দেয়, আবার টিএমসি সেখানে নাম্বার দিয়ে দেয়। তো ক্লিনচিট তো দেবেই। প্রতিবাদ, সামান্যতম সমালোচনা করলে সেখানে রক্তপাত ঘটিয়ে দেওয়া, এটা তৃণমূলের ঘোষিত অবস্থান, এটা তৃণমূলের কর্মসূচি। তো সেই কর্মসূচিটি যারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিভিন্ন কলেজে পালন করে চলেছে, তাদের মাথায় তো তৃণমূল কংগ্রেসের আশীর্বাদের হাত থাকবেই। কেউ যদি সত্যি নিরপরাধ হয় এবং আত্মপক্ষ সমর্থন করতে চায় যে এরকম ঘটনা হয়নি, সে সুযোগও তাদের দেওয়া উচিত। কোনো রকম অছাত্রসুলভ ব্যবহার, অশালীন ব্যবহার, সেটা দল অনুমোদন করে না। বৈশ্যানন্দার কাছে আমার খুব সহজ কথায় একটাই জবাব জানতে চাইবো, সেটা হচ্ছে গত বছরের পুজো পেরিয়ে এবছরের পুজো চলে এলো, শুধু ছাত্র ভোটটা এ রাজ্যে হয় না কেন? দেখুন, আপনি প্রথমে শুরু করেছিলেন যে ছাত্র সংসদের যে ঘরগুলি, ইউনিয়ন রুমগুলি আছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কোর্টের রায় মেনে, এবং সেখানে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা রয়েছে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে যখন সিপিএমের সরকার ছিল তখন ইউনিয়ন রুমে এসএফআইয়ের ফ্ল্যাগ থাকতো না। তৃণমূল সরকার আসার পর তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে। তখন তো ভোটটা হতো। দেখুন, আপনি তো আমায় 3 মিনিট দেবেন, তার মধ্যে আমি এটা আপনাকে বলছি যে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হলো ছাত্র সংসদের এই ইউনিয়ন রুমটি ব্যবহার হয়। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, সেখানে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল আসে না, বিভিন্ন ছেলেরা আসে, এমনি স্বাধীনভাবে তারা কাজ করবার জন্য অনেকে আসে। তো ইউনিয়ন রুমের একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি একটা স্টুডেন্টস ইউনিয়ন রুম দরকার, স্টুডেন্টসদের পতাকা রাখার জন্য, কথাবার্তা, আলোচনা বা তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এটা আমি মনে করি। ঠিক, কিন্তু আমি বলছি আপনি নিশ্চয়ই এটাও মনে করেন যে ইউনিয়ন রুমে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন, সেটাই তো দরকার। এখন এই একটা সেকেন্ড ইস্যু যেটা আপনারা বলছেন যে ইলেকশন হয়নি, সেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এখন ওই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের পরীক্ষাটা হয় না, এখন সেমিস্টারের আকারে পরীক্ষা হয়, যার ফলে ওই শিডিউলটা ঠিক করতে অসুবিধা হচ্ছে ধরে। আর তারপরে কোভিড-19-এর জন্য প্রায় 3 বছর থেকে 4 বছরের একটা অসুবিধার মধ্যে ছিল, একটা ব্যাহত। আমার তো 3 বার কোভিড হয়েছিল, 2 বছরের মধ্যে ব্যাপারটা মিটে গেছিল। 4 বছর ধরে কোভিড কি করে চললো? কোভিড-19টা কোভিড-21-এর পর পর্যন্ত চলেছে। বিধানসভা নির্বাচনে আপনি দেখান, দাদা কোভিড-19-এ কোভিড কারুর হয়নি, হয়েছে 2020 সাল থেকে। কোভিড-19টা থেকে 20-21-এর শেষ 21-এ আপনি তো ইলেকশন করে ফেললেন, মানে বড় ইলেকশন। বিধানসভা দেখেননি, মুখে মাস্ক পরে, হাতে স্যানিটাইজার নিয়ে বলছেন, মানে রাজ্য জুড়ে বিধানসভা করা যায় কিন্তু ছাত্র ভোট করা যায় না। আপনার বক্তব্য আমি খুব পরিষ্কারভাবে বলছি, আমরা চাই স্বচ্ছ এবং শান্তিপূর্ণ এই নির্বাচন যাতে হয়। আপনি এত কথা বললেন তৃণমূলের নামে, আপনি জানেন যে কলেজের গেটে এই নির্বাচন করতে গিয়ে সুদেব ঘটক বলে বাঁকুড়া খ্রিস্টান কলেজের সিপিএম এর লোকেরা পিটিএ মেরেছিল, উলবেড়িয়া কলেজের মন্তাসির রহমানকে পিটিএ মেরেছিল, প্রবীর কয়াল তাকে সরস্বতী পুজোর দিন গুলি করে মেরেছিল সিপিএম এর লোকেরা বরুল কলেজে, সাতগাছিয়ায়। একাধিক ঘটনা, সিরিজ অফ ইনসিডেন্ট বলতে পারি, যেখানে ঘটনা সিপিএম আমলে ইলেকশন করতে গিয়ে নানান ধরনের। আমি সম্পূর্ণ আপনার সঙ্গে একমত। আপনি আমায় বলুন যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এবং এখন বিরোধীদের প্রচুর মানুষের মৃত্যু হয়, নির্বাচনটা তাহলে রাজ্য থেকে তুলে দিন। আপনারা আপনার লজিকে তো তাই বলছেন, আপনার সিদ্ধান্ত তো আপনার। আপনি 3 জন ছাত্রের মৃত্যুর কথা বললেন যে ছাত্র ভোট 20 জনের নাম বলে। আচ্ছা, বিধানসভায় তো 200 জন, বিধানসভায় শুধু ডোমকলে একটা দিনে একটা ঘটনায় 15 জন মানুষ মারা গেছিল। রাজ্য বিধানসভাটা তুলে দিলে তো আর 11 সালে পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় আসতেই পারতেন না। সিপিএম এর হাতে বলি হয়েছে এই রাজ্যের, এটা সত্যি, এটা আপনি না মানলে হবে না।
ইতিহাস দেখুন আপনি। আবার যখন ক্ষমতা বদল হলো তখন তো প্রচুর এক্ষুনি তরুণ জ্যোতি লিস্ট নিয়ে যাবে যে 60 জন ওদের কর্মী মারা গেছে, আপনি 1/3 নিয়ে নিন যে 20 জন। তাই জন্য কি কোনো রাজ্যে কি বিধানসভা ভোট বন্ধ আছে? তোমার নামে দুজনের উপর মামলা আছে, আমি তো মনে করি আরো একটা মামলা কালকেই হওয়া উচিত। তোমার সাহস কি করে হয় যে বলো সৎ তৃণমূল ছাত্র পরিষদের নেতা চাকরি পেতে পেত? কাঁঠালের আমসত্ত্ব কোনদিন দেখেছো? সোনার পাথর বাড়ি দেখেছো? সৎ তৃণমূল আবার কি জিনিস? ওরকম কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে আমার আপত্তি থাকবে, আমি জেনারেলাইজেশনের বিপক্ষে এবং আমি মনে করি তৃণমূল কংগ্রেসেও প্রচুর সৎ মানুষ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আজকাল সততার প্রতীক বলে না, আর তুমি সৎ তৃণমূল নেতা খুঁজে বেড়াচ্ছ। নর্থ কোরিয়ায় নির্বাচন হয়, সুপ্রিম লিডার আছেন, এখানে ছাত্র পরিষদে আবার নির্বাচন কি জিনিস? তৃণমূলের ইউনিয়ন, তৃণমূল ছাত্র পরিষদে ইউনিয়ন রুম না তো ওগুলো। আর কেন হবে বলো তো? সিম্পল কথা বলি, বখাটে ছেলেদের এনে দাও, আমি ব্যবস্থা করে দেবো। কি বক্তা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে কে পাবে বলবো না। বক্তা ব্রাত্য বসু ঘনিষ্ঠ রাজু সেন শর্মার বক্তব্য, ব্রাত্যদা প্রাথমিকে চাকরি দিয়েছে কয়েকশো ছেলে মেয়েকে। কেন দিয়েছে জানি আমরা। আচ্ছা, এই তৃণমূল ছাত্র পরিষদের কাজটা কি? আমার প্রশ্ন থাকবে। একটা এমন একটা অর্গানাইজেশন যার হেড যে আছে সে জিটিএ নিয়োগ দুর্নীতি আছে, আমি আলাদা ব্যাপারে যাচ্ছি না, তারা এই স্টুডেন্টদের প্রোটেস্ট হলো, চাকরি গেল এত, তাকে দেখতে পাবে না। ছাত্রদের স্বার্থে কথা বলতে এদেরকে দেখতে পাবে না। এদের কোথায় দেখবে? কলেজে অ্যাডমিশন হওয়ার সময় দেখতে পাবে। সাউথ কলকাতা ল কলেজ স্যারও আছেন এখানে, বলবেন ল কলেজের যা ভ্যাকেন্সি তার থেকে বেশি অ্যাডমিশন নেওয়া হয়। প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে কলেজ ডেভেলপমেন্ট ফিজ হিসাবে নাম করে চাঁদা কেটে 20,000 টাকা করে তোলা হয়। কোত্থেকে যায় টাকাগুলো? কার কাছে যায়? এই মনোজিতের বাবার ক্ষমতা আছে পুরো টাকাটা হজম করবে? তারাই টাকাটা নেয় যারা এদেরকে চাকরি দেয়, জীবিতে বসায়। স্যার আছেন, বৈশ্বনাথ দা আছেন, বৈশ্বনাথ দা হয়তো বার কাউন্সিল মেম্বার, বলুক না বৈশ্বনাথ দা যে একজন আইনজীবী যে প্র্যাকটিস করে সে আবার টেম্পোরারি ওয়ার্ক করছে। কীভাবে করছে? কোন পলিসিতে করছে? তার সাসপেন্ড হওয়া উচিত। করেছে কি ওনারা? ওনার দলের লোক তো করেছেন। দেখো সিম্পল হিসাব, এই টোটাল ক্যালকুলেশন কেন হয় না? ক্যালকুলেশন হয় না টাকার জন্য, আর কোনো কারণ নেই। পুরো ব্যাপারটা টাকার খেলা। কলেজ ভর্তির কাটমানি, ফেস্টে কাটমানি, ব্যবস্থা করে দেবো তার কাটমানি, অ্যাটেন্ডেন্স কম তার ব্যবস্থা করবো তার কাটমানি, প্রত্যেকটা জায়গায় টাকার খেলা। আর ইলেকশন করে হবেটা কি? ইলেকশন করে লাভ কি? আমি বললাম সুপ্রিম লিডার, তুমি কি প্রশ্ন করেছো? শো করেছো কি? নর্থ কোরিয়া সুপ্রিম লিডার কিম জং, তার কেন নির্বাচন হয় না? তোমার দুঃসাহস করতে হয় পশ্চিমবঙ্গে কলেজে একটা নির্বাচন হবে? যা আগে হয়ে গেছে, এখন আর সম্ভব না এগুলো। পঞ্চায়েত নির্বাচন হয়, নির্বাচনের নামে প্রহসন হয়, বিভিন্ন দলের লোকজন মারা যায় এবং ভস্মাসুরে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস। আগে আমাদের লোকজনকে মারতো, বামফ্রন্টের লোকজনকে মারতো, এখন নিজেদের লোকজনকেও মারা শুরু করেছে। ভস্মাসুরে যেমন অবস্থা হলো, যার মাথায় হাত রাখতো মানে আলটিমেট নিজের মাথায় হাত রেখে মারা গেছিল, এদেরও সেম অবস্থা। দেখো খুব সিম্পল। কিন্তু অধিকাংশ কলেজে নির্বাচন যদি হয় তার একটা বড় অংশ তৃণমূল ছাত্র পরিষদ জিতবে না, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারতো, গণতান্ত্রিকভাবে জয়ী হয়ে বুক ফুলিয়ে ঘুরে আসতে পারতো। যখন আমি জানি নির্বাচন করলে আমিই পাবো, নির্বাচন করার দরকার কি? এ মনোজিৎ মিশ্র যেগুলো দেখাচ্ছ, এই মনোজিৎ মিশ্ররা কারা? এরা তো টাকা তোলার এজেন্ট। তৃণমূলের প্রত্যেকটা ছাত্র পরিষদ নেতা কারা? টাকা তোলার এজেন্ট। বৈশাখা অস্বীকার করবে? জিটিএ নিয়োগ দুর্নীতিতে পরিষ্কার অভিযোগ তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে। সিআইডি তদন্ত করছে, কি ব্যবস্থা নিয়েছে? অ্যারেস্ট করেনি কেন? ডিরেক্ট এভিডেন্স আছে, কেন করেনি? কারণ শেয়ার পেয়েছে। আর শেষ করবো সুমনদা, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুজোর মধ্যে করে দেবো। আসলে উনি বিষ্ণু দশম অবতারের জন্য ওয়েট করছেন। কল্কিদেব আসবেন, কল্কিদেবের পরবর্তীকালে এই পুজো টুজো শুরু হয় তারপর করবেন। দেখা মিথ্যে কথা বিজেপির প্রতিনিধি বলে গেল। কোনটা মিথ্যে কথা? না, এই যে বারবার করে উনি প্রত্যেকটা কথাতে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে যুক্ত করছেন, এটা পুরো মিথ্যে কথা। কোনো মামলা কারোর এই মিথ্যে কথা আপনি যখন বলে বলিনি, আপনি জোর করে আমার কথার মাঝখানে ঢুকে পড়ি। আপনাকে উত্তর দিতে হবে আপনাকে। আমরা বার কাউন্সিলে কালকে মনোজিতের এনরোল থেকে আমরা রিমুভ করে দিয়েছি। হলো কি করে? অদ্ভুত কথা। সংশয়টা অন্য জায়গায় বৈশ্বনাথ দা, যে ও তো কলেজে স্টাফ হয়ে গেছিল, তারপরে বার কাউন্সিলে আপনার তো এটা সরাসরি তো বেআইনি কাজ। আপনি যখন অ্যাপ্লিকেশন দিচ্ছেন সেখানে আপনি ডিক্লারেশন দিচ্ছেন, সেখানে যদি আপনি চাকরি করেন সে কথা উল্লেখ না করেন, এটা তো হাজার ছেলেকে আপনি কলেজের চেয়ারম্যান অসুখদেব, বার কাউন্সিলের চেয়ারম্যান জিবি চেয়ারম্যান অসুখদেব, বার কাউন্সিলের চেয়ারম্যান জানতো না? আপনারা স্মৃতি ইরানীকে শিক্ষা মন্ত্রী বলেছিলেন, গ্র্যাজুয়েট পর্যন্ত নয়, তাকে
আপনাকে ভারতবর্ষের আপনাদের পড়াশোনা আছে। ছাত্র সংসদ না থাকলে, কলেজে গণতন্ত্রের পরিবেশ না থাকলে, আরজিকর থেকে কসবা ল কলেজ থ্রেড কালচার আর রেপ কালচার এটা প্রস্ফুটিত হয়, পল্লবিত হয়। সুপ্রিম কোর্ট অর্ডার ছিল লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন করার জন্য, এই রাজ্য সরকার বন্ধ করে রেখেছিল। ছাত্র সংসদের দাবিতে নির্বাচনের দাবিতে মিছিল করার অপরাধে পুলিশ দিয়ে পিটিয়ে খুন করেছিল সুদীপ্ত গুপ্তকে। ও বড় বড় তালিকা দিচ্ছিল, স্বপন কোলের খুন, একটা হাজরা আশুতোষ কলেজে একটা ছেলের চোখ খেয়ে নেওয়া, এগুলো আমরা ভুলে যাইনি তৃণমূল ছাত্র পরিষদের সেই গুন্ডামির সময়। আজকের তার আগের আমলের গুন্ডামি আমরা ভুলে যাইনি। কিন্তু সায়নদীপ, কিন্তু আমার প্রশ্নটা সম্পূর্ণ অন্য। এক সেকেন্ড সায়নদীপ, সেটা হচ্ছে যে তোমরা লোকসভায়, বিধানসভায় শূন্য ইত্যাদি নানা কটাক্ষ শুনতে হয়, কি এমন প্রতিরোধ তোমরা ছাত্র ভোটে তৈরি করতে পারো যার জন্য নাকি কলেজে 8 বছর ধরে ছাত্র ভোটই হবে না? তোমরা তো বিরোধী দল হিসেবে দুটো আমি বেশি ব্যাখ্যা, ইলেকশন হচ্ছে প্রেসিডেন্সিতে তৃণমূল মুছে গেছে, যাদবপুরে তৃণমূল মুছে গেছে, যেখানে দাঁড়িয়ে ছাপ্পা মেরে জিতেছে এখানেও কলেজে, সেখানে তৃণমূল আছে, বাকি কোথাও তৃণমূল নেই। আমি যেটা বলছি, আজকের শিক্ষামন্ত্রী সেই 2013 কিন্তু তুমি যে দুটো উদাহরণ দিলে, যাদবপুর প্রেসিডেন্সি কোনোদিন তৃণমূল ছিল না। এবার তো দাঁড়ানোর চেষ্টা করেছিল, ভোটে তো দাঁড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ, প্রেসিডেন্সি, যাদবপুর দুটোতেই কন্টেস্ট করেছিল, ওয়াশ আউট হয়ে গেছে। আমি বলছি যে 2013 সাল থেকে এই শিক্ষামন্ত্রী, আপনি এত ভোটের কথা বলছিলেন, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেছে, ইনি কালা কানুন জারি করে 2013 সালের পর থেকে নির্বাচনটা বন্ধ করে রেখেছিল। বিপদটা কি? ছাত্র সংসদ নির্বাচন না হলে, ক্যাম্পাসে গণতন্ত্র না থাকলে কি পরিণতি হয়? আবার কলেজে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা, বৈশ্বনাথদার মতন নেতারা ছাপ্পা মেরে ভোটে জেতার পরিণতি কি হয়? কখনো ক্লাবের ভেতর গণপিটুনি হয়, জয়েন্ট সিং, আর না হলে কলেজের ভেতর গণধর্ষণের মতন ঘটনা ঘটে। এই যে মনোজিৎ, বৈশ্বনাথ দ্বারা যার গডফাদার, সেই মনোজিৎরা একই অঙ্গে কত রূপ, ভালো তৃণমূল খারাপ তৃণমূল সব ব্যাখ্যা হচ্ছিল। আপনাদের চ্যানেল আজকে ছিলাম, ও বলছে আমি নিজে প্রফেশনাল ক্রিমিনাল, নিজে বলছে। যা ঘটনা বলি দেখছি তাতে তো মনে হচ্ছে পর্ন স্টার, আবার তৃণমূল কংগ্রেসের নেতা। না, গর্বের সঙ্গে বলছে, প্রফেশনাল, যদিও প্রফেশনালের রফলাটা পড়ছে না, কিন্তু স্বাভাবিক, কিন্তু অত্যন্ত গর্বের সঙ্গে বলছে। হ্যাঁ, সেই তো বলছি, প্রফেশনাল ক্রিমিনাল। আমি কোথায় এত গুণ কোথায় রাখে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা আমি জানি না। আর এই যে কলেজে দিনের পর দিন পড়ে থাকে, শুধু ছাত্র সংসদের টাকা লুট করবার জন্য না, কলেজে যাবতীয় যা কাজ হয় সব সিন্ডিকেট, এগুলো নিয়ন্ত্রণ করে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। এই মনোজিৎরা যেমন একই অঙ্গে একই রূপ, এত রূপ, আবার ছাত্র সংসদগুলোকেও, রুমগুলোকেও ওই একই অঙ্গে অনেক রূপ বানিয়েছে। কখনো ওটা পর্নোগ্রাফি স্টুডিও মনে হচ্ছে, কখনো ওটা ডান্স বার, আর কখনো অনার্স পার্স বিক্রি করার সিন্ডিকেট। আসলে অনুব্রত থেকে মনোজিৎ, এরা ক্ষমতার অলিন্দে থাকা একজন পোটেনশিয়াল রেপিস্ট। এরা টার্গেট করে মহিলাদের, মা বোন সম্পর্কে। আপনাদের চ্যানেলেই মনোজিতের ভার্সন শুনছিলাম, যে ভাষায় কথা বলছে, আর আপনি বলছিলেন কত 55% নাকি ওরা মহিলা প্রার্থী দেবে। কাক কাকের মাংস খায় না জানতাম, কিন্তু তৃণমূলকে বিশ্বাস নেই। আমার কথা হলো যে 2017 সাল থেকে নির্বাচন বন্ধ করে রেখেছে, তারপরে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা উঠছে, ফেস্ট হচ্ছে, ছাত্র সংসদে সোশ্যাল হচ্ছে, নবীন বরণ হচ্ছে, কে মেরে ফেললো কার্যত এই ফেস্টের নাম করে। আমি শেষ করব, ছাত্র সংসদ নির্বাচন 17 সাল থেকে বন্ধ, তাহলে স্টুডেন্টস ইউনিয়নের নাম করে টাকা, আমি একটার পর, আমি জানি না আপনাদের এখানে দেখতে পাবেন কিনা, একটার পর একটা আমি আপনাকে রিসিপ্ট দেখাতে পারি। ছাত্র সংসদ ইউনিয়নের নামে কখনো 500 টাকা, কখনো 750 টাকা, কখনো আবার 500 টাকা, এরকম ভাবে লুট হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। 17 থেকে 25 ইউনিয়ন নেই, আর লক্ষ লক্ষ কোটি টাকা বিরতিহীন হিসেবে আপনার কথা শুনবো। আরে শেষ তো করলেন, নির্বাচন বন্ধ রেখেছে হাইকোর্ট, রুটি রোজগারের ব্যবস্থা বন্ধ হয়েছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় একদম। আমি বলছি, যে পার্টিতে তপন আর শুকুর সম্পদ হয়, সুশান্ত ঘোষের ছবিটা একটু দেখান না, কত চরিত্রবান, একটু দেখিয়ে দিন। যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ দেখাচ্ছে, খাটের মধ্যে একজন মহিলাকে, পার্টি কমরেডকে, আর কোলের মধ্যে সাংবাদিকের কোলে বসে পড়েছিল তন্ময় ভট্টাচার্য, আর ওই বংশগোপাল যে SMS-টা, এগুলো একটু দেখান। সিপিএম পার্টির চরিত্রটা দেখিয়ে দিন, বাংলার মানুষ দেখুক কিভাবে রেপ করেছে একটা রেপিস্টদের দল, একটা করাপ্টেড সিপিএম পার্টি শূন্য হয়ে গেছে, তারপরে লজ্জা করে না।
এরা তৃণমূলের নামে বলবে। আমি বলছি যে ও ভুলে গেছে, জিতব্রত ব্যানার্জির কথাটা বলতে ভুলে গেছে। আমি সব নাম মুখে উচ্চারণ করতে চাই না, উনি নামটা মনে করিয়ে দিলাম। জিতব্রত ব্যানার্জির নামটা আমি একটু মনে করিয়ে দিলাম। কেন সুশান্ত ঘোষের আমাদের ভিডিও দেখার দরকার নেই, পার্থ অর্পিতার খাট আর খাটের তলা দেখলেই আমরা ভিডিও দেখার প্রয়োজন হয় না। আর মনোজিতের ভিডিও দেখার রুচি আপনাদের আছে, মনোজিতের ভিডিও দেখার রুচি আপনাদের আছে। আপনাদের তৃণমূল নেত্রী রাজনাকে ভিডিও ডেসক্রিপশনের ডিটেইলসে যাবেন না, অনেক ছোটরা দেখে, ডেসক্রিপশনের ডিটেইলসে যাওয়ার দরকার নেই। আমি জানি আপনার দেখতে ইচ্ছা করছে, কিন্তু অনেকে অন্যরাও তো দেখেন। দুটো তিনটে লোকের নাম বলতে পারবেন, আর আমি 250 তৃণমূল নেতার নাম বলবো। একদম একদম হলো 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 হলো, কিন্তু মুশকিল হচ্ছে আমরা চেয়ারে বসে আছি, এখন খাট আর খাটিয়াকে একটু দূরে রাখা উচিত। 7 বছর ধরে ছাত্র নির্বাচন হয়নি, তারপরও পড়ুয়াদের সাহায্য করার নামে আসলে কি হয় কলেজগুলির ইউনিয়ন রুমে? কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর এই প্রশ্নগুলি যখন মাথাচাড়া দিতে শুরু করেছে, তখন একের পর এক ভিডিও সামনে আসতে শুরু করায় বিতর্ক কয়েক গুণ বেড়ে গেছে। মালাবদল থেকে মাথা মাসাজ, বডি মাসাজ, অভিযোগে সবই নাকি হয়েছে কলেজের ইউনিয়ন রুমে। এই আবহে ফের বিতর্কে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়। বিয়ের ভিডিও ভাইরাল হবার পর এবার ছড়িয়ে পড়েছে বডি মাসাজের এই দৃশ্য। মাটিতে রীতিমতো গদি চাদর পেতে বালিশ মাথায় শুয়ে আছেন এক ব্যক্তি, তার পিঠে মাসাজ করছেন আরেক যুবক। অভিযোগ, ভিডিওতে যে ঘর দেখা যাচ্ছে সেটা কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুম। সেখানেই বাড়ির মতো গদি পেতে চলছে মালিশ। যিনি মাসাজ দিচ্ছেন তার নাম দেবজ্যোতি পাল। মাসাজ দেওয়ার কথা স্বীকার করেছেন ওই যুবক, যদিও তার দাবি তিনি এই কলেজের মাঠে ফুটবল খেলেন। খেলার সময় কলেজের এক প্রাক্তন ছাত্র চোট পেয়েছিলেন, তখন তাকে মাসাজ করে দিয়েছিলেন। এটা বিগত 3 বছর আগেকার গল্প। আমরা মাঠে খেলতে যেতাম বিকেলবেলা করে, আমি হচ্ছে কলেজ স্টুডেন্ট নই, মাঠে খেলতে যেতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম। এখন ওর পিঠে লেগেছিল, বৃষ্টি পড়ছিল সেই সময়, আমরা বলি ভিজবো না, বলতে আমরা সমস্ত ঢুকে ওকে গাটা মেসেজ করে দিচ্ছিলাম। সে হচ্ছে আমার একটা দাদা সমগ্র হয়, তার নাম হচ্ছে কুনাল মিস্ত্রি। সেই সময় পড়তো না, সব পাস হবে। নিজে রাজনীতি না করলেও টিএমসিপির অনেকেই তার বন্ধু বলে দাবি করেছেন দেবজ্যোতি পাল। আমি রাজনীতি করে কোনো কিছু করিও না, ছাত্র সংসদও করি না, আমি এমনি জাস্ট বন্ধুর সাথে মেলামেশা করি, মানে ঘোরাটোরা করি। যদিও এই যুবক যে কুনাল মিস্ত্রির নাম নিয়েছেন তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। যখন একটা ছেলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তখন থেকেই 3 বছর এগুলো দেখতে থাকে। তৃণমূল তো দায়ী এড়াতে পারে না, প্রিন্সিপালও পারে না দায়ী এড়াতে, কারণ বহিরাগত ঢুকছে বেরোচ্ছে সমস্ত কিছু প্রিন্সিপালই জানে। কাকদ্বীপের যিনি বিধায়ক আছে সবই ওনার অনুপ্রেরণাতেই হচ্ছে। বিধায়কের অনুপ্রেরণায় কাকদ্বীপ কলেজ এখন বিয়েবাড়ি হচ্ছে, কলেজে মাসাজ পার্লার চলছে, কলেজে মদ্যপান চলছে। আসলে কলেজ থেকে এরা শিক্ষা পড়াশোনাটাকে তুলে দিতে চাইছে। বিতর্ক বাড়তেই ব্যাখ্যা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। যে লোকটাকে দেখা যাচ্ছে দেবজ্যোতি পাল বলে, সে আমাদের কলেজের স্টুডেন্ট না বা কলেজের ছাত্র নয়। তো ওরা কলেজ আওয়ার শেষের পরে ওখানে ফুটবল খেলতে আসে। কলেজ আওয়ারের পরে হয়তো তো আমরা সবাই প্রায় বেরিয়ে যাই, সংসদটা আমাদের খোলা থাকে আগাগোড়া। তো হয়তো বৃষ্টি হচ্ছিল বা এই কারণবশত ওরা ওর ভেতরে গিয়ে বসেছিল। কবে ঘটেছে বা কবেকার ঘটনা এই সম্বন্ধে আমাদের কোনো কিছু জানা নেই। যদি বিষয়টা আমাদের অবগত হতো বা আমাদের জানা থাকতো তাহলে আমরা অবশ্যই সেটার উপরে কোনো পদক্ষেপ করতাম। বিতর্ক বাড়তে থাকায় ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ। সত্য মিথ্যে আমি নিশ্চয়ই খোঁজ খবর আরেকটু নেব, আমি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দরকার হলে করে দেবো, তারা যা আমাকে রিপোর্ট দেবে সেভাবে তখন সিদ্ধান্ত নেব। এর আগে সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা মাসাজ করানোর অভিযোগ উঠেছিল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর প্রতীক কুমার দের বিরুদ্ধে, যদিও সব অভিযোগ অস্বীকার করেন প্রতীক। এবার মালিশ করার ছবি ধরা পড়ল সুন্দরবন মহাবিদ্যালয়। বছরের পর বছর ছাত্র ভোট হয় না, কিন্তু ইউনিয়ন রুম সরগরম। কি হয় তাহলে ইউনিয়ন রুমগুলোতে? নেগিয়ে বাংলা, কারণ এটা তো কোনো অবস্থা নয়, এই ব্যবস্থাটা তো তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সংসদের নির্বাচন করেনি, এখন তার ফলে এই জিনিস চলবে যতদিন তৃণমূল আছে ততক্ষণ এগুলো দেখতে হবে। টিএমসিপির ব্যাপারে দল খুবই কঠোর অবস্থান নিয়েছে এরই মধ্যে, এবং নিচ্ছে যে কোনো রকম আমরা যেটাকে বলি অছাত্র সুলভ ব্যবহার বা আচরণ দল বরদাস্ত করবে না। থেকে যে ছাত্র ভোট নির্বাচন হয়নি, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার হওয়া উচিত ছিল, কেন হলো না সেটা নিশ্চয়ই গভর্নমেন্ট চেষ্টা করবে। কিন্তু এটাও ঠিক,
আমরা কিন্তু কোনো সময় ভুলে না যাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু একজন ছাত্র নেত্রী হিসেবে দীর্ঘ সংগ্রাম ত্যাগ তিতিক্ষার মধ্যে তার ছাত্র নেতৃত্ব কিন্তু একটা বড় অর্থাৎ ছাত্রদের জন্য। আপনি যদি বাংলার রাজনীতি দেখেন 50, 60, 70-এর দশক থেকে বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, শুধু শীর্ষস্থানীয় যারা তা নয়, গোটা নেতৃত্ব। আজকে কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, ঐক্যশ্রী বলুন, বা আজকে ক্রেডিট কার্ড বলুন, ট্যাব বলুন, সব কিন্তু একটা মানে ড্রপ আউট বাদ দিয়ে 8 বছরের যে গ্যাপটা তৈরি হলো এর ফল তো রাজনীতির ক্ষেত্রে পরবর্তী প্রজন্ম ভুগবে। আপনি ঠিকই বলেছেন। আপনি দেখুন আমাদের মাননীয় রাজ্যপাল হচ্ছে যে আচার্য, দীর্ঘদিন ধরে 34টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 17টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আটকে রেখে দিয়েছে। ইউ ললিতকে দিয়ে একটা সুপ্রিম কোর্টের জাজকে দিয়ে কমিটি গঠন হলো, তারপরে 17 জন হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তেনার বয়স চলে গেছে, তাও তিনি সেই পদ ছাড়বেন না, কারণ আচার্য বলে রেখেছেন। স্বাভাবিকভাবে এটা মাথায় রাখতে হবে যে এই যে দীর্ঘদিন ধরে আচার্য এই যে উপাচার্য নিয়োগ করছেন না, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই কিন্তু কলেজ, অন্তর্বর্তী উপাচার্য তার ক্ষমতাই নেই কলেজকে অর্ডার দেওয়ার। এখন আমরা সবাই আমাদের এই উষ্ণতাটা সম্ভবত বেশি হচ্ছে, তার কারণ একেবারে ন্যায্য পদক্ষেপগুলো ওই অন্তর্বর্তী উপাচার্যর কাছ থেকে আসছে বলে। আপনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কিভাবে চলছেন, আপনি খবর রেখেছেন? না আছে ভিসি, না আছে ফাইন্যান্স অফিসার, না আছে আর কি বলবো, কিছুই নেই, শুধু আমরা আছি। তাহলে সেই ছাত্রদেরকে আপনি আছেন না, না সে তো আমরা সবাই আছি জন্য তো সমিতির ছাত্র ভোটের কোনো অসুবিধে নেই। আমি বলছি আপনি ইতিহাসে যেতে গেলে সত্যেন সেনের কথা বলতে পারেন, তার সঙ্গে বামেরা কি করেছে আমরা সবাই জানি, কিন্তু সেই খারাপ উদাহরণগুলো ছাড়িয়ে তো আজকে তৃণমূল 2011-এ ক্ষমতায় এলো। আমরা চেয়েছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির ঊর্ধ্বে কাজ হোক, আর তৃণমূল যে রাজনীতির ঊর্ধ্বে আর তৃণমূল উঠতে পারলো না। না, আপনিই তো বললেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনোদিন টিএমসি পেয়েছে। আপনি বলছেন যে তৃণমূল যাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় তারা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত না, আমি নিবিড় ভাবে। আমি আবার বলছি একটা সিস্টেম তো চালাতে হবে, মানে অশোক দেবের মতো কন্টিনিউ একটা কমিউনিকেশন রাখতে হবে। গভর্নিং বডি এই যে বললেন না পঙ্কজ দা, আমার আবার প্রশ্ন সমিত দা, গভর্নিং বডির ধন্যবাদ মনে করিয়ে দিলেন, কেন গভর্নিং বডির মাথায় রাজনীতিবিদরা থাকবেন? কেন অশোক দেব 6টা সম্ভবত গভর্নিং বডির মাথায় আছেন, কেন বিবেক গুপ্তা বোধহয় আরেকজন 5টার মাথায় আছেন, কেন কিভাবে কতটা নিবিড়ভাবে তারা শিক্ষার সঙ্গে যুক্ত? মনে করি শিক্ষাবিদকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে একটাই কারণ তারা তৃণমূল করেন। সমীরবাবু যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 20 সালে ভোট হয়েছে, কিন্তু তখন সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেল। আর ভিসির কথা বলছিলেন, মানে উপাচার্যের কথা, পশ্চিমবাংলায় ভিসি পিসি সবই তো এক, তাহলে ভিসি না থাকার উপর কিসের নির্বাচন নির্ভর করে? এই যে উচ্চ শিক্ষা সব ভিসি না থাকার এই যে ভাইস চ্যান্সেলর থেকে গেটকিপার সিপিএম বলেই আরো বলছে ভোটটা সবাই নরমাল মানুষ জানে, সব শিক্ষা লজ্জা নেই সিপিএম এর লজ্জা নেই, শূন্য হয়ে গেছে, এখনো জিততে জানেনি সিপিএম এর তো অতি লজ্জা পাওয়া উচিত। সিপিএম শূন্য হয়ে গেছে, তাও ইসলামের মতন শিক্ষাবিদ সিপিএম পাইনি, সিপিএম লজ্জা পায় না, লজ্জা বলে কিছু না। বক্তব্য শুনলাম, সমিতির বক্তব্য শুনে যা বুঝলাম, আচার্য উপাচার্য নেই বলে মানে নির্বাচন হচ্ছে না। তুমি প্রশ্ন করছো না কেন বিধায়করা ওপরে আছে, এতে রকেট সায়েন্স বোঝার খেয়েছে, টাকার জন্য আছে, পয়সা পাওয়ার জন্য। সমিতি একাই 100 না, সমিতি বড় জোর 75 হতে পারে, 25 হতে পারে, 75 অন্য কেউ না। শুনুন, আমি একটা কথা বলি, আইনগত একটা কথা বলি। সমিতি বলছেন না যে ভিসি না থাকার জন্য কলেজগুলোতে নির্বাচন করা যাচ্ছে না, ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাইবো, একটা নির্দিষ্টভাবে বলা আছে প্রতিটি কলেজে ইলেকশন কমিটি থাকবে এবং তার মাত্র প্রেসিডেন্ট হবে কলেজের প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা টিআইসি। এর সঙ্গে এই অনুষ্ঠান যদি আরো দীর্ঘক্ষণ চলে, এটাও হতে পারে যে মনোজিৎ মিশ্রের ঘটনার জন্য রাজ্যপাল দায়ী হয়ে যেতে পারেন, আমি জানি না, কিন্তু হ্যাঁ তার একদম না, একটু ভুলে যায়নি, ভুলে যায়নি, কিন্তু একদম আমি একদম বৈষ্ণবদার সঙ্গে 100% একমত। কিন্তু আমি বলছি বৈষ্ণবদা, আইনি ব্যবস্থাগুলো রাজ্য সরকার সব নেয় তো, নাকি মাঝে মাঝে ওই ইডি আর সিবিআই এর মতো, এক সেকেন্ড, ইডি আর সিবিআই এর মতো দ্রুত এগোয় আর মাঝে মাঝে থেমে যায়? মানে আপনি রাজ্যপাল একটা ভুলিয়ে দিতে না, একদম ভুলে দিতে চাই না, না না না, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনার তৃণমূল সরকার সুবিধা মতো, মানে না না সেটিং এর সুবিধা মতো মাঝে মাঝে তারা ভুলে যান। দেখবেন মাঝে একটা দীর্ঘ ফেজ ছিল যে স্টুডিওতে এসে কেউ রাজ্যপাল নিয়ে মুখই খুলছেন না, একেবারে খুলছেন না, আবার মাঝে মাঝে দেখবেন চেগে ওঠেন।
আমি জানি না এর পেছনে মানে কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে কিনা, কিন্তু রাজ্যপালের কথা মনে রাখলে মনে হয় প্রতিদিনই মনে রাখা উচিত। মাঝে মাঝে সেখানে বিল টিল সাইন হয়ে গেলে আবার অন্যরকম পদক্ষেপ কিনা আমি সে কথা বলতে পারবো না। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন, কেন এখানে এই রাজ্যে ভোট হয় না, ছাত্র ভোট হয় না, অথচ বড় ভোট হয়? দেখুন সুমনদা, পরিষ্কার আপনাকে বলতে চাই যে 3-4টে মেজর কারণ তৃণমূল কেন ভোট করতে চায় না। একটা কারণ তো পছন্দতন্ত্র। পছন্দতন্ত্রটা কি, যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমার ছাত্র নেতা বসাবো, মানে যারা গভর্নিং বডিতে যাচ্ছেন তৃণমূলের নেতারা, তারা তাদের পছন্দ মতন ছাত্র নেতাকে সামনে রেখে কার্যত ওই দখলদারিটা করছেন। এই দখলদারি অর্থনৈতিকভাবে দখলদারি করছেন, রাজনৈতিকভাবে আধিপত্য কায়েম করেছেন। ফলে ওই পছন্দতন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে, নির্বাচন হলে অন্য নতুন নেতা উঠে আসতে পারে। পছন্দতন্ত্র হলো 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো যে এখন রাজনীতি তৃণমূলের এমন একটা পর্যায়ে গেছে যে ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব। মানে এক একটা কলেজ ক্যাম্পাসেও আপনি যদি যান তাহলে আপনি দেখতে পারবেন ছাত্র ইউনিয়ন রুমগুলো আবার 2-3টে ভাগে ভাগ করা, 2-3টে রুম, 2-3টে গোষ্ঠী, এবং তাদের মধ্যে প্রতিনিয়ত মারপিট হয়। সোমরসের ভাণ্ড চলছে। আমি স্টুডেন্টস ইউনিয়ন রুমে ঢুকলাম, সব এয়ার কন্ডিশন সব করা, একদম 5 স্টার হোটেলকে অনেক জায়গায় সব করে দেবে। আমি ঢুকে দেখলাম যে একটা মাত্র বিদেশি ব্র্যান্ড পাওয়া গেল। আমরা এত ভদ্র হয়ে গেছে, আমি তো বেরিয়ে আসছি। তারপরে দেখি সমস্ত নর্দমা, এগুলো তখন কাগজে খুব বেরিয়েছিল, সমস্ত নর্দমা ধরে আমি কারুকে জানাই, নর্দমা ধরে একের পর এক বোতল, মানে কোন জায়গায় নিয়ে গেছে। মানে শিক্ষাকে কি করে নষ্ট করব? শিক্ষা যদি নষ্ট হয় তাহলে ক্যামেরার সামনে ছাত্রনেতা মদ্যপ হয়ে নাচছে, এই ছবি তো রাজ্যের মানুষ মানে দেখেছে। এটা আমি কন্ট্রোল করব। এই যদি জিনিস ওদের হাতে দেওয়া যায় তাহলে এরা আর সচেতন মনে কোনো কাজ করবে না, সবটাই অবচেতন মনে কাজ করবে, এবং এরা মনে করবে শাসকের সঙ্গে থাকলে আমার সুবিধা হবে। সুতরাং আমি এইভাবেই আমার ছাত্রদের চালাবো। কেন, নতুন কিছু লোক আসলে বিপদ আছে, নতুন চিন্তা নতুন ভাবনা ঢুকে গেলে অনেক বিপদ হয়ে যাবে। সুতরাং এদেরকে দিয়েই আমায় চালাতে হবে। সেই যে একটা আমার নিজস্ব একটা ভক্তজন তৈরি থাকবে, এবং যাদের মধ্যে কোনো ধরনের প্রগতিশীল চিন্তা নেই, কেবলমাত্র আনন্দ। এবং কিছু ছাত্রছাত্রী আছে যারা এই আনন্দ ভোগ করতে চায়, সোশ্যাল ফাংশন, হ্যাঁ, বড় বড় আর্টিস্ট আসে, একেবারে তাদের সঙ্গে ছবি তুলবে। এই একটা মাদকতা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা অত্যন্ত আমার কাছে বারবারই মনে হতো যে পশ্চিমবঙ্গের শিক্ষাকে বোধহয় এরা নষ্ট করতে চাইছে, এবং সেটাই কিন্তু আলটিমেটলি ঘটছে। এবং এটা আমরাও দেখতে পাচ্ছি যে এবারে যেটা কেসটা দেখলাম, দেরি করা হলো, সব কিন্তু প্রাইভেট সেক্টরে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার চেষ্টা। মানে সরকারি ক্ষেত্রগুলো যেগুলো একটা বিরাট সুনামের সঙ্গে কাজ করে এসেছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ছিল যেখানে, সেটা কিন্তু একেবারে আমি আপনার সঙ্গে একমত যে এর পরে আর কোনো অভিভাবিকা তারা এই কলেজে 3বার মানে দ্বিধাগ্রস্ত চিন্তান্বিত হবেন যে এইখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমার ছেলে বা মেয়ে কতটা সুরক্ষিত, যে এই কলেজে কি আর পাঠাবো। কলেজে কলেজে ইউনিয়ন রুমে রাজনৈতিক চর্চার পরিবর্তে মাসাজ সার্ভিসের ছবি উঠে আসছে, যা ঘিরে বিরোধীদের অভিযোগে জর্জরিত তৃণমূল ছাত্র পরিষদ। সাফাই কিংবা ব্যাখ্যা দিতে দিতে কার্যত ক্লান্ত তৃণমূলের নেতা নেত্রীরাও। এই পরিস্থিতিতে দলের ছাত্র সংগঠনকে নরমে গরমে বার্তা দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। এগুলো কোনোটাই চলতে পারে না, কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে, সরকারের সংগঠন করছেন বলে আপনারা এই দুর্নীতি ইত্যাদি করতে পারেন। কিন্তু আমরা মনে করি যদি এটা 10-15%ই হয়, বাকি সবাই যে মনোজিৎ আর সবাই যে কি সব নাম বলছেন তা তো নয়, পুরো সংগঠনকে যদি বদনাম করে দেন এটাও তো হওয়া উচিত, এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদের মাথায় ভাইপোর হাত আছে, এরা ভাইপো গ্যাং। আমি সেদিন 50 জনের ছবি বের করেছিলাম গ্যালারি, আমি বলেছি এরকম 1000 আছে। এরা বেপরোয়া, এদের কিচ্ছু হয় না। এরা যদি চাপে চুপে জেলেও যায়, জেলেতে যেদিন দরকার লুচি তরকারি খাবে, যেদিন দরকার খাসির মাংস খাবে। আর যদি জেলের বাইরে থাকার ইচ্ছা হয়, পিজির উডবান ওয়ার্ড আছে, সেখানে থাকার ব্যবস্থা। ছাত্র রাজনীতির এই অপরিচিত ছবি সামনে আসার পর নিঃসন্দেহে হতবাক অনেকেই। আর এরই মধ্যে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগের ঘটনায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের তদন্ত শুরু করল বউবাজার থানা।
আর এদিনই স্বামীর হয়ে ব্যাট ধরলেন তৃণমূল বিধায়কের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। চিকিৎসক বিভাগীয় প্রধানের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তো করলেনই, ব্যবহার করলেন মিথ্যে কথা বলা, প্রেসের সামনে অভিনয়, ইনিয়ে বিনিয়ে নাটকের মতো শব্দবন্ধ। যদি দাদাগিরি করতে যাব, এই মানসিকতা যদি থাকে, তাহলে আমার মনে হয় আমরা টিকিট কেটে গিয়ে যেতাম না দেখাতে। ওনার ইনসুলিনটা চলবে আর মেটফর্মিন ট্যাবলেটটা চলবে কিনা সেটা আমরা জানতে গেছিলাম, এবং সেইখানে এত খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে এলো, সেইটা আমাদের কাছে ভেরি আনফরচুনেট। ওই ইনিয়ে বিনিয়ে বলেছেন না, ওটার একটা ভদ্র পরিভাষা আছে, সেটা হচ্ছে ভদ্রতা, সভ্যতা, বিনয় এবং নিজের ডিগনিটি রেখে কথা বলা। মেহবুব রহমান সেটাই করেছে। মেহবুবকে যারা চেনে, তার রোগীরা, তার কলিগরা, তার ছাত্ররা এবং আমরা তার সহপাঠী ছিলাম, আমরা জানি ওর মতো ভদ্র ছেলে হয় না। বুধবার দুপুরে শ্রীময়ীর দিদিমাকে নিয়ে চিকিৎসার জন্য স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে যান তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সেখানে চর্ম বিভাগ থেকে তাকে পাঠানো হয় মেডিসিন বিভাগে। সেই সময় মেডিসিন বিভাগের প্রধানের কাছে যান কাঞ্চন মল্লিক ও তার আত্মীয়া। সেখানে মেহবুবা রহমান নামে এক চিকিৎসক ও বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে বদলি করে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। মনে হলো যে হয়তো ওনাদের একটু ওয়েট করতে হয়েছিল, তাই কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি, তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় চিকিৎসক মহলে। বুকে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানান চিকিৎসকরা। হাসপাতালের দেওয়াল জুড়ে পরপর পোস্টার পড়ে, যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। উনি দেখে বললেন, আপনি স্কিন ডিপার্টমেন্টে তো দেখিয়েছেন, আপনি কেন আবার আপনি এখানে কেন পেলেন? হঠাৎ উনি বলে কি না দেখবো সেটা আপনি ঠিক করবেন। একটা ওষুধ ছিল, আমাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা এই নেক্সট ওষুধটা কি চলবে না বন্ধ করে দেবো? উনি বললেন, আপনি এমবিবিএস ডাক্তার না আমি এমবিবিএস, যা তাহলে এখানে আসুন, এখানে এসে আপনি প্রেসক্রিপশন করে নিন, যান। এই আমি তখন বলেছি যে আপনি এভাবে কেন কথা বলছেন? আমি বললাম কি আশ্চর্য, আপনি অনেক গলা নামিয়ে কথা, এই আবার কি ধরনের কথাবার্তা? এটা একটা মানসিকতা হচ্ছে ক্ষমতার মানসিকতা। আমি একজন জনপ্রতিনিধি বা আমি একজন বিখ্যাত লোক, আমাকে আগে দিতে হবে, আমার আত্মীয় স্বজনদের আগে দিতে হবে। ডক্টর রহমানকে আমরা জানি অত্যন্ত ঠান্ডা মাথার এবং একজন সুচিকিৎসক। তার বিরুদ্ধে এরকমভাবে বলাটা নিজেদের ওই ক্ষমতা জাহিরের জায়গা। 2009 মেডিকেয়ার অ্যাক্ট, আমরা তো বলেছি, আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, চিকিৎসক সমাজের পক্ষ থেকে লেখা হয়েছে এবং যার সঙ্গে গোলমাল হয়েছে তিনিও অভিযোগ জানিয়েছেন। ফলে অভিযোগের ভিত্তিতে তদন্ত হোক, বিচার হোক, তাতে যদি মনে হয় উনি নির্দোষ তাহলে নির্দোষ থাকবেন। কিন্তু এটাও আমরা চাইছি যে যদি প্রমাণিত হয় যে উনি ওরকমভাবে ভয় দেখিয়েছেন, হুলিগানিজম করেছেন একটা স্বাস্থ্য কেন্দ্রে বা একটা স্বাস্থ্যক্ষেত্রে, একটা মেডিকেল কলেজে, তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা কিন্তু নিতে হবে। এই প্রেক্ষাপটে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার দাবি তুলে মুখ্য সচিবকে চিঠি দেয় চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এদিন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। আমরা তো আসল কথাটা সেই দিনকার দিন থেকে আমরা জানি। আজকে আমরা পুরোপুরি সামনাসামনি বসে হসপিটালের কর্তৃপক্ষ এবং যে দুজন চিকিৎসক মেডিসিন বিভাগের সেখানে উপস্থিত ছিল, তাদের কাছ থেকে আমরা পুরো ঘটনাটাই জেনেছি। যে অভিযোগটা করা হচ্ছে, অভিযোগকারিনী যে অভিযোগটা করেছে, আমরা মনে করি সেটা ঠিক নয়, সেটা আসল ঘটনাকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা। তৃণমূল বিধায়কের আচরণে যখন একাধিক চিকিৎসক সংগঠন ক্ষুব্ধ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি ক্রমশ জোরালো হচ্ছে, তখন উল্টে বিভাগীয় প্রধানের বিরুদ্ধেই চিৎকার চেঁচামেচির অভিযোগ তুললেন কাঞ্চন মল্লিকের স্ত্রী। কাঞ্চনা যখন বলল আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো রিস্টার? হ্যাঁ, আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে। মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন। চিকিৎসকের মেন্টাল প্রবলেম যে উনি চিৎকার চেঁচামেচি করবেন, উনি কোন পরিস্থিতি থেকে কথাগুলো বলছেন আই ডোন্ট নো। দোষ দেওয়া খুব সোজা, নিজের অপরাধগুলো ঢাকতে গলা চিৎকার করে প্রেসের কাছে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম নাটক করা। যদিও কাঞ্চন মল্লিকের স্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা। প্রথম কথা হচ্ছে ডক্টর মেহবুব রহমান আমার ব্যাচমেট, আমার কলেজে আমরা একসাথে পড়েছি। তো মেহবুবকে যারা জানে তারা জানে যে সে কতটা ভদ্র, কতটা সভ্য, কতটা অমায়ক। যারা কিনা ভিআইপি তারা হচ্ছে আমাদের তাদের বরপুত্র, তাদের আশীর্বাদ আছে তাদের ওপর। তারা যখন তখন ঢুকে যাবেন,
তারা টিকিট দিলে তাদের 5 মিনিট দেখতে 5 মিনিট সময় লেগেছে, দেখলেও তারা অধৈর্য হয়ে পড়বেন, তারা অকথা বলবেন, কুকথা বলবেন এবং বাকি পেশেন্টদের পুরো দেখার যে পরিবেশটা সেটা তারা নষ্ট করবেন। কারণ এই ঘটনা হচ্ছে যে তারা অন্য মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজে বাধাদান করেছেন, তারা চিকিৎসকদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন, তাদেরকে মানসিকভাবে হেনস্থা করেছেন, ওইখানে দাঁড়িয়ে একটা তারা ছবি তুলে ভিডিও করার চেষ্টা করেছেন। স্বাস্থ্য ব্যবস্থা শুধু না, সমাজের প্রতিটি স্তর যে থ্রেট কালচারে আক্রান্ত তারই একটা আমরা এখানে এক্সটেনশন দেখতে পেলাম। সূত্রের খবর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের তরফে কলকাতার পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠি পুলিশ কমিশনার পাঠিয়ে দিয়েছেন ডিসি সেন্ট্রালের কাছে। কারণ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন যে বউবাজার থানার আওতায় পড়ে তার ডিসি সেন্ট্রালের আওতাধীন। সূত্রের খবর, ডিসি সেন্ট্রালের তরফে বার্তা পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানা। দেখুন, কাঞ্চন মল্লিক তো এরকম ছিল না। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার অর্থই হচ্ছে তৃণমূল এর সংস্কৃতিকে মেনে নেওয়া এবং তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে আচরণ করে চলেছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে যে ব্যবহার করছে, তো সেটাই কাঞ্চন মল্লিক করেছে, সেটাই অনুব্রত মণ্ডল করেছে, সেটাই তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা করে থাকে। তো এটা অত্যন্ত স্বাভাবিক তৃণমূলে। কাঞ্চন মল্লিক তিনি তার 86 বছর বয়সী এক আত্মীয়াকে নিয়ে গেছিলেন। তিনি নিজেও উদ্বিগ্ন ছিলেন, তারও একটা চিন্তা উদ্বেগের ব্যাপার ছিল, কিন্তু তার আরও ধৈর্যশীল এবং সংযমী হওয়া উচিত ছিল। কোনো ডাক্তারবাবু যখন অন্য পেশেন্ট দেখছেন তখন তার সঙ্গে কোনো রকম বাদানুবাদে জড়ানোটা একদম বাঞ্ছনীয় নয়। তাদের কর্তৃপক্ষ কি করবেন তাদের বিষয়। একদিকে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, অন্যদিকে পথশ্রীর রাজ্যে একের পর এক রাস্তার হতশ্রী ছবি উঠে আসছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় দাসপুরের পরে এবার মুর্শিদাবাদের সুতিতেও প্রকাশ্যে এলো বেহাল রাস্তার ভয়াবহ ছবি। খাটিয়ার উপর শুয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা। ভাঙাচোরা কাদায় ভরা রাস্তার উপর দিয়ে তাকে কাঁধে করে নিয়ে চলেছেন পরিবারের সদস্যরা। তাদের পাও কাদায় পিছলে যাচ্ছে, একটু অসাবধান হলেই মারাত্মক বিপদ ঘটতে পারে। জানা গেছে প্রসব বেদনা ওঠার পরে এভাবেই হাসপাতাল নিয়ে যেতে হয়েছে ওই মহিলাকে। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের পাড়াইপুর গ্রাম এলাকার সবচেয়ে কাছে সরকারি হাসপাতাল বলতে 12 কিলোমিটার দূরের আহিরন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। অন্তঃসত্ত্বার বাড়ি থেকে সেখানে যাওয়ার শুরুর 1 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল, অ্যাম্বুলেন্স ঢোকে না, তাই রোগী বের করতে ভরসা খাটিয়া। আমরা দাঁড়িয়ে রয়েছি সুতির সেই বাড়িতে, যে বাড়ির 23 বছরের কন্যার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। কারণ তাকে এই বাড়ির থেকে কাঠের চৌকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় 1 কিলোমিটার দূরে অ্যাম্বুলেন্সে। কারণ এই বাড়ি থেকে যাওয়ার রাস্তা কাদায় ভর্তি, কোনো মতেই পায়ে হেঁটেও যাওয়ার কোনো সুযোগ নেই। খাটে করে নিয়ে যেতে হয়েছিল। তো যখন প্রথমে যখন ব্যথা ওঠে তখন কী থাকি করে দিতে পারছিলাম না, তখন আমার বন্ধুকে ফোন করলাম, তখন ওই গ্রাম থেকে ওই বাড়িগুলো থেকে খাট নিয়ে এসেছিল। স্থানীয় সূত্রে খবর, 2024 সালে রাস্তা তৈরির বরাত দেওয়া হয় একটি সংস্থাকে। অভিযোগ 1.5 বছরে 1 মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা। জানা গেছে পথশ্রী প্রকল্পে 1 কিলোমিটার রাস্তা তৈরির জন্য 39 লক্ষ টাকা বরাদ্দ হয়। বিডিও অফিস থেকে একটি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ। প্রায় 16 মাস আগে এই গ্রামের রাস্তা করার জন্য টাকা বরাদ্দ হয়েছিল, টেন্ডার হয়েছিল, ঠিকাদার কাজ পেয়েছিলেন, ঠিকাদার এসে শিলান্যাস করেছিলেন। শিলান্যাসের ফলক এই গ্রামের মানুষের কাছে এখনো রয়েছে। একবার দুবার নয়, একবার বিধায়ক শিলান্যাস করেছিলেন, একবার ঠিকাদারকে নিয়ে এসে বিডিও শিলান্যাস করেছিলেন। 16 মাস কেটে গেছে, এখনো এই গ্রামের 1 ইঞ্চিও রাস্তা হয়নি, কাজই শুরু হয়নি বলে গ্রামের মানুষের অভিমত। বাচ্চা ছেলেগুলো বাড়ি থেকে স্কুল যেতে চাইছে না, অ্যাম্বুলেন্স যাচ্ছে না, তো গর্ভবতী মহিলাকে খাটে করে নিয়ে যেতে হচ্ছে এবং আমরা খুব সংকেতে আছি। রাস্তাঘাটে যোগাযোগ হচ্ছে না, অনেক দিন থেকে এরকম ভাবেই আমরা কাটাচ্ছি। রাস্তা দেখতে একদম তো বিচ্ছিন্ন, রাস্তাতে তো মানে এমনি লোক তো চলা যায় না, তো গর্ভবতী মাকে নিয়ে কি করে আসবো। রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলেরই একাংশ। আমরা জানছি যে কন্ট্রাক্টর সেটা ওই ব্লক সভাপতিরই বিহাই বাটা, তাহলে কোথাও আমরা একটা যোগসূত্র পাচ্ছি
যে এতদিন ধরে কাজ করে না একটা কন্ট্রাক্টর, তার কতটা মানে থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, এই জন্যই হয়তো করছে না। পথশ্রী প্রকল্পের রাস্তার হতশ্রী দশা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিডিওর ঘাড়ে দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন বিধায়ক। সেখানে বারবার আমি বিডিওকে বলা শর্ত, মার্কসিশন দেওয়া শর্ত, বিডিও এবং পঞ্চায়েত সমিতি রাস্তাটাকে করতে চাইছে না। জানি না কেন বিডিও হ্যাঁ দিচ্ছে না, পঞ্চায়েত সমিতিও করছে না। ম্যাটার না, আমি বিডিওকে বারবার জানিয়েছি, লিখিত জানিয়েছি। বিডিও কেন করেনি, বিডিও এখন পর্যন্ত আমাকে তার সব উত্তর দেয়নি। দেখুন পথশ্রী হবে কি করে? যারা পথশ্রীর ঠিকাদার ছিলেন তারা কেউ পেমেন্ট পাচ্ছে না, টাকা নেই, কেউ কাজ করতে চাইছে না। আগে ঠিকাদাররা অফিসারের পিছনে পিছনে দৌড়ে বেড়াতেন কাজ পাওয়ার জন্য, এখন অফিসার তারা এখন ঠিকাদারদের খুঁজে বেড়াচ্ছে, কেউ কাজ করতে চাইছে না। 2 বছর 3 বছর ধরে পেমেন্ট হয়নি। বিভিন্ন জায়গায় কেউ ইট দিয়েছেন, কেউ পিচ দিয়েছেন, কেউ বালি দিয়েছেন, স্টোন চিপস দিয়েছেন, তারা টাকা পাচ্ছেন না, কারণ তাদের যে টাকা দেবে সে পেমেন্ট পাননি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সকালে দেখেছি, আমি ইনকোয়ারি করতে বলেছি ডিএমকে। রাস্তার বরাদ পাওয়া সংস্থাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও। দ্রুত রাস্তার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তিনি। সুতির এই শোচনীয় ছবি ঘিরে তোলপাড়ের আবহে আরো 2 জায়গা থেকে সামনে এসেছে ভয়ঙ্কর রাস্তার ছবি। ফরাক্কায় ট্রাক্টর উল্টে জখম বালিকা, রতুয়ায় কাদায় আটকে অটোর চাকা। মুর্শিদাবাদের ফরাক্কায় খানাখন্দে ভরা বেহাল রাস্তায় উল্টে গেল পাথর বোঝাই ট্রাক্টর। ট্রাক্টরের পাথরের নিচে চাপা পড়ল 7 বছরের নাবালিকা। বরাত জোরে প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছে সে। এই ঘটনার পর রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ি পাল্টিয়ে আমার মেয়েটার উপরে পড়েছে। আমার মেয়ে বিরাজ করছিল সকালবেলা, মুখ ধুতে এসেছে, গাড়ি এসে পাল্টি করে দিয়েছে। রাস্তা যতক্ষণ না মেরামত হবে ততক্ষণ ভালো হবে না, চলতে দেব না। আজকে আমার বাচ্চা হলো, অন্যদিন হয়তো আর কারোর বাচ্চা হবে, কিছু বলার আছে নাকি? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল দশা জেলা পরিষদের অধীনস্থ কেন্দুয়া গ্রামের এই রাস্তার। তার মধ্যে নিয়মিত ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই লরি এই রাস্তা দিয়েই যাতায়াত করে। শুক্রবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিল ওই নাবালিকা। তখনই সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। ভেতর থেকে গড়িয়ে আসা পাথরে চাপা পড়ে যায় নাবালিকা। স্থানীয়দের তৎপরতায় পাথর সরিয়ে উদ্ধার করে বেনিয়াগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অন্যদিকে মালদার রতুয়ায় ভাইরাল হয়েছে আরেকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে কাদায় ভরা রাস্তায় চাকা আটকে একদিকে প্রায় হেলে গেছে অটো। বৃষ্টি মাথায় করে অটোটিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে স্থানীয় কিছু যুবক। বেহাল রাস্তায় দুর্ভোগের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা। বিহার বাঙ্গাল থেকে শুরু করে আমাদের মালদা থেকে কাঠিয়ার পর্যন্ত এটাই মুখ্য রাস্তা। গত পরশুদিন একটা প্রেগনেন্ট ছিল, হাসপাতালে পৌঁছাবে, শেষ পর্যন্ত না পৌঁছাতে পেরে দাই মা এসে গ্রামে ওকে করেছে। গোটা গ্রামটাই খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে আবার বন্যা আসবে, বন্যাতে আমাদের যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে যাবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এককালে জগবন্ধু টোলা এলাকায় পাকা রাস্তা ছিল, কিন্তু এখন সেই রাস্তার বেহাল দশা। কয়েক মাস আগে প্রায় 1,37 লক্ষ টাকার বরাদ্দে রাস্তা তৈরির কাজের শিলান্যাস করা হয়। অভিযোগ, রাস্তার কাজ শুরু হলেও প্রায় 500 মিটার রাস্তা খুঁড়েই থেমে গেছে ঠিকাদার সংস্থা। বর্ষার জলে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে এখন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে স্থানীয়দের। এটা প্রায় 25 দিন হয়ে গেছে রাস্তা খুঁড়ে, ঠিকাদার বাড়িতে গেছে, মরম টরম করছে। আমি ফোন করছি তো ফোনে কথা বলছে, দাদা আমি 3-4 দিন পরে চলে যাব। হতশ্রী রাস্তার জেরে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী সাদের প্রকল্প হতশ্রী, যা এখন হতশ্রীতে পরিণত হয়েছে। প্রায় 1,70 লক্ষ টাকার একটা টেন্ডার বেরিয়েছিল এবং সেই টেন্ডারে যে ঠিকাদার সংস্থা ছিল তারা এসে 500 মিটার মতো রাস্তা তারা খুঁড়ে পালিয়ে গেছে। মানে অতটুকুনি ওরা টাকাটা পেয়েছিল, বাদ বাকিটা যে কাটমানি সেটা নেতারা সব ভাগ বাটরা করে খেয়ে নিয়েছে। তৃণমূল সরকার এবং তৃণমূল গভর্নমেন্ট যে রাস্তাটার কথা রতুয়ার বলা হলো সেই কাজটাও করবে। সুতরাং বিরোধীদের কাছে আমরা বঞ্চনার গল্প আর বিরোধীদের কাছে অনুন্নয়নের গল্প আমরা করব না। জেলায় জেলায় রাস্তা নিয়ে তোলপাড়
আর কলকাতায় রাস্তায় বসে এসএসসি চাকরিহারারা। এসএসসির নতুন নিয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে। সেখানে দাগিদের বাদ দিতে অত্যন্ত কড়া রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতারণার মাধ্যমে চাকরি পায় তাহলে এই ধরনের নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে। বেআইনি এবং অবৈধ কাজের জন্য তৈরি হওয়া শূন্যপদ পূরণের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না। এই ধরনের প্রতারণামূলক আচরণের কারণে নিরপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন। এই দাগিদের জন্য 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত। এই দাগিদের জন্য চাকরি গেছে যোগ্যদেরও। অথচ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে এই দাগিদের জন্যই লাগাতার সওয়াল করে গিয়েছেন এসএসসির আইনজীবী এবং অ্যাডভোকেট জেনারেল, যা নিয়ে বিচারপতিও বিস্ময় প্রকাশ করেছিলেন। এবার লিখিত রায়ও ডিভিশন বেঞ্চের বিচারপতিরা স্পষ্ট লিখেছেন, এটা সত্যি দুঃখজনক যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে। সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। সিস্টেমে এদের কোনো জায়গা নেই। যারা অন্যায় করেছে রাষ্ট্রের তাদের সহায়তা করা উচিত নয়, এতে ভুল বার্তা যায়। সেই সঙ্গে বিচারপতিরা লিখিত নির্দেশনামায় আরও লিখেছেন, দাগিদের পক্ষে সেই যুক্তি গ্রহণযোগ্য নয়। দাগিরা গোটা প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন, তা ভালো করে জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না। এর আগে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের বেঞ্চ নির্দেশ দেয়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত দাগিরা অংশ নিতে পারবেন না। রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন দুতরফেই আদালতে সওয়াল করে বলা হয়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দাগিদের নিয়োগে অংশ নিতে কোনো বাধা নেই। এমনকি কমিশনের তরফে এও বলা হয়, পরীক্ষায় বসতে না দেওয়া হলে দাগিদের অপূরণীয় ক্ষতি হবে। কিন্তু কোনো আবেদনেই কাজ হয়নি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে রায় পরিষ্কার বলা হয়েছে, প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা ছাড়া যদি কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বিপর্যয় হবে। দেশের উন্নতির ক্ষেত্রে জ্ঞান, বুদ্ধি ও উপযুক্ত শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতারণা সমস্ত কিছু নষ্ট করে দেয়। বিচার ও প্রতারণা কখনো একসঙ্গে চলতে পারে না। একজন মামলাকারী অবৈধ উপায়ে নিয়োগের সুবিধা ভোগ করে থাকলে তিনি কখনোই বিচারের মাধ্যমে প্রতিকার চাইতে পারেন না। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে এই দাগিদের হয়ে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। কখনো তিনি প্রশ্ন তোলেন, কারো দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? যা শুনে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অবধি বলেন, কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। বুধবার ডিভিশন বেঞ্চের শুনানিতেও অ্যাডভোকেট জেনারেল দাগিদের হয়ে সওয়াল করেন, নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে। কিন্তু ডিভিশন বেঞ্চে সেই সওয়াল ধোপে টেকেনি, বরং মনীষী ও শিক্ষাবিদদের প্রসঙ্গ উল্লেখ করে লিখিত রায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ স্পষ্ট লিখেছে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষকরা পড়ুয়াদের ওপর কি গভীর প্রভাব ফেলেছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাঙালি বিদগ্ধ পণ্ডিত বেণীমাধব দাসের কথা, একজন শিক্ষক ও মহান দেশপ্রেমিক, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বহু ছাত্রের উপর এমন ছাপ ফেলেছিলেন যা সারা জীবন থেকে গিয়েছিল। আমাদের উল্লেখ করতেই হবে মহান বিপ্লবী সূর্য সেনের কথা, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন। প্রখ্যাত বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু, অধ্যাপক মেঘনাথ সাহা বিজ্ঞানের জগতে তাদের অবদানের মধ্যে দিয়ে অসাধারণ ক্ষমতা সম্পন্ন ছাত্র গড়েছেন। এরপর বিচারপতিরা রায় লিখেছেন, বাংলায় এরকমই অসংখ্য শিক্ষক ও পড়ুয়া আছেন যারা শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছেন। এই নামগুলো নিছকই দৃষ্টান্তমূলক হিসেবে তুলে ধরা হলো, এটা বোঝাতে যে কি ধরনের শিক্ষা ব্যবস্থা এ রাজ্যে ছিল। দেখে দুঃখ হচ্ছে যে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় নিয়োগের জন্য দুর্নীতিপরায়ণদের রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। একজন শিক্ষক যখন অবৈধ উপায়ে চাকরি পাওয়ার চেষ্টা করেন তখন তিনি একজন প্রতারক। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং ধারণারও বাইরে। এ রাজ্যে সাড়া ফেলেছে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়, আর এর পাশাপাশি দেশে সাড়া ফেলেছে বাবার হাতে টেনিস খেলোয়াড়ের খুনের ঘটনা। হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদব হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মাত্র 25 বছরেই শেষ হয়ে গেল প্রতিভাবান টেনিস খেলোয়াড়ের জীবন। যে বাবার কোলে পিঠে বড় হয়েছেন সেই বাবার বিরুদ্ধেই সন্তানকে খুনের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। রাজ্য স্তরে টেনিস খেলতেন রাধিকা। গুরুগ্রামে এই তাদের 3 তলা বাড়ি। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ বাড়ি থেকে আচমকাই গুলির শব্দ শোনা যায়। পুলিশ সূত্রে খবর, মেয়ে যখন রান্না করছিলেন তখন পেছন থেকে তাকে গুলি করে বাবা। 2টি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও 3টি গুলি গেঁথে যায় টেনিস খেলোয়াড় রাধিকার শরীরে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে খবর, মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন বাবা। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
उसके घर पहुंच करके पुलिस के द्वारा पता गया तो पाया गया कि उसका नाम राधिका था, जो कि 25 वर्षीय युवती थी और ये कोई टेनिस अकेडमी चलाती थी। तो पुलिस के द्वारा इसमें कंप्लेंट मिलने के ऊपर एफआईआर रजिस्टर कर ली गई थी। इस घटना को अंजाम देने वाले इसके पिता जो दीपक थे, उनको पुलिश के द्वारा अरेस्ट कर लिया गया था। 57টি প্রতিযোগিতায় 18টি সোনার পদক জিতেছিলেন হরিয়ানার উঠতি টেনিস খেলোয়াড় রাধিকা। ছোট থেকেই টেনিস ছিল তার ধ্যান জ্ঞান। প্রতিবেশীরা বলছেন মেয়েকে টেনিস খেলতে উৎসাহ জুগিয়েছিলেন বাবা দীপকই, কিন্তু তার বিরুদ্ধেই উঠল মেয়েকে খুনের অভিযোগ। কিন্তু কি কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন বাবা? সূত্রের খবর, একটি টেনিস একাডেমি চালাতেন রাধিকা, কিন্তু মেয়ের এই সিদ্ধান্তে আপত্তি ছিল বাবার। সূত্রের খবর, রাধিকার বাবা বছর 49-এর দীপক যাদব পুলিশকে জানিয়েছেন গত 15 দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তারা আর্থিকভাবে সচ্ছল, তারপরও মেয়ে তার অমতে টেনিস একাডেমি চালাচ্ছিলেন, রোজগার করছিলেন। এটা তিনি মেনে নিতে পারছিলেন না। পড়শিরা কেউ কেউ তাকে রাধিকার রোজগার নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, বলতেন এমন দিন এলো যে দীপককে মেয়ের টাকায় খেতে হচ্ছে, মেয়ের রোজগারের উপর নির্ভর করতে হচ্ছে। তা নিয়ে বাবা মেয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। মেয়েকে টেনিস একাডেমি বন্ধ করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বাবা, কিন্তু তাতে রাজি ছিলেন না রাধিকা। তা নিয়ে বাবা মেয়ের মধ্যে ব্যাপক বচসা হয়। তাহলে কি তার জেরেই খুন? पुलिस के द्वारा एक्यूज से इंटरोगेशन की गई है, पूछताछ की गई है, तो उनके द्वारा इसमें बताया गया है कि वो उसके टेनिस एकेडमी चलाने से नाराज थे, जिसको भी बंद करने को लेकर वो काफ़ी बार बोल चुके थे। एक्यूज का कहना था कि वो आर्थिक रूप से बिल्कुल समृद्ध है, तो उसकी लड़की को कोई भी ट्रेनिंग एकेडमी चलाने की जरूरत नहीं है, परंतु बार बार मना करने के बाद भी वो ट्रेनिंग एकेडमी चलाती रही और उसने बंद करने से मना कर दिया। इसी बात के ऊपर कुछ पारिवारिक विवाद हुआ और ये गुस्से में आकर के उन्होंने अपने लाइसेंसी वेपन से 3 गोलियां मार करके अपनी बेटी की हत्या कर दी। মেয়ের উপার্জনে খেতে হচ্ছে, পড়শি আর আত্মীয়দের এই কটাক্ষ উপহাস বাবার আত্মসম্মানে আঘাত করছিল। রাধিকা খুনের নেপথ্যে এটাকেই অন্যতম কারণ হিসেবে মনে করছে পুলিশ। নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কোনো রকম বাবা মা যখন দেখে যে তার ছেলেমেয়ের জন্য তাদের সামাজিকভাবে অস্বস্তিতে পড়তে হচ্ছে, তখন ওখানে অনার কিলিং বলে একটা ব্যাপার আছে। বাবাকে মেয়ের পয়সায় খেতে হচ্ছে, এই ধারণাটা অনেক সমাজে ওয়েল অ্যাকসেপ্টেড না। গ্লোবালাইজেশন বলুন, মানে ইউজুয়াল একটা ফ্রাস্ট্রেশন বলুন, সমাজটা অনেক বেশি অ্যাংরি, এই সবের একটা সংমিশ্রণ কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি। তবে খুব দুঃখজনক যে এক বাবা তার 25 বছরের মেয়েকে এবং এত কৃতি মেয়েকে যে এরকম করতে পারে, এটা ভাবা যায় না। তবে নিহত টেনিস প্লেয়ার রাধিকা যাদবের পড়শি ও আত্মীয়দের একাংশের দাবি, রাধিকার বাবা দীপকের যে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, মেয়ের উপার্জনে বসে খাবার প্রয়োজনই পড়ে না। এক আত্মীয় জানাচ্ছেন বিপুল সম্পত্তির মালিক দীপক যাদব। গুরুগ্রামে কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। সেই সম্পত্তি থেকে মাসে 15 থেকে 17 লক্ষ টাকা আয় করেন দীপক। শুধু তাই নয়, তার খামার বাড়িও রয়েছে। এলাকার সকলেই জানেন দীপকেরা অত্যন্ত বিত্তশালী পরিবার। আত্মীয়দের একাংশের দাবি, মেয়ে ছিল বাবার দু চোখের মণি। 2 লক্ষ টাকা দিয়ে মেয়েকে র্যাকেট কিনে দিয়েছিলেন। যিনি মেয়ের ইচ্ছাকে এতটা সম্মান করতেন, তিনি মেয়ে একাডেমি খুলেছে বলে তাকে খুন করবেন, কিছুতেই মানতে পারছেন না রাধিকার আত্মীয়রা। আমরা কি করি, আমরা পুরুষরা মেয়েদের একটা লক্ষণ রেখা তৈরি করে দিই, তার বাইরে মেয়েরা যেতে পারবে না, মহিলারা যেতে পারবে না। সবচেয়ে বড় পুরুষত্ব প্রমাণ করার উপায় আমাদের হাতে কি আছে? যে ভায়োলেন্স, আর ভায়োলেন্সের শেষ কথা কি? খুন। তাই আমি পুরুষত্ব দেখাতে একজনকে মহিলাকে খুন করলাম, আমি দেখালাম যে আমার কাছে আমার সেটা সন্তান, সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি এত বড় পুরুষ যে আমি আমার সন্তানকেও খুন করতে পারি। তো এটা খাপ পঞ্চায়েত এক ধরনের, সেই ধরনের মানসিকতা থেকেই এটা আসছে। হত্যার নেপথ্যে উঠে আসছে আরেকটি কারণও। সূত্রের খবর, রাধিকা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। কেউ কেউ বলছেন সম্প্রতি সমাজ মাধ্যমে একটি রিল আপলোড করেছিলেন তিনি। তা নিয়ে বাবার সঙ্গে এক প্রস্ত ঝামেলা হয়েছিল। ওই ভিডিও ভালো চোখে দেখেননি দীপক। তাও এই হত্যার কারণ হতে পারে। পুলিশ জানিয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।